বাবু ভাইয়ের ঘটনায় সরাসরি চলে যাচ্ছি। হ্যাঁ রাসেল ভাই, এটা হচ্ছে উলফাত ভাইয়ের কাহিনী। উনি একজন ট্রাভেলার, ওকে, লাইকস টু ট্রাভেল। হয়তো কোনদিন সুযোগ পেলে ওনাকে নিয়ে আসা যাবে ওনার ইনশাআল্লাহ। প্লিজ 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 ট্রাই। উনি অ্যাকচুয়ালি আমাকে পারমিটও করছে ওনার কিছু কাহিনী লিখে থাকতো। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে ওনার ইজিপ্ট ট্যুরের কাহিনী। হ্যাঁ, ইজিপ্টের উনি মিশরে গিয়েছিলেন মানে বেড়াতে, পিরামিডস এন্ড সবকিছু দেখতে, ট্যুরিজমের আন্ডারে। বাট সিন্স উনি ট্রাভেলিং খুব লাইক করেন, আর ওনার অবস্থাটাও ট্রাভেলিং করার মতোই আর কি, ওয়েল কমফোর্টেবল পারসন। তো উনি ট্রাভেলারদের থেকে বেরিয়ে উনি থেকে যান কিছুদিন। উনি বলে যে আমি একটু এক্সটেন্ড করবো আর কি। ওরা যদিও ওনাকে মানে স্ট্রংলি অ্যাডভাইস করে যে এটা থাকা ঠিক না, বিকজ যখনই আপনি ট্যুরিজমের বাইরে যাবেন আমাদের, তখন অনেক রকমের প্রবলেম ফেস করতে পারেন আপনি। হ্যাঁ, বিভিন্ন রকম সমস্যা থাকে আর কি। তো উনি এটা মানে না, উনি আর কি কনভিন্স করেন যে হি ইজ কেপেবল অফ দ্যাট। সো উনি লোকাল একটা ট্যুরিজম ইসের সাথে কথা বলেন যারা এই ট্যুরিজম করে আর কি, এরকম একটা লোকের সাথে। তো তারা বলে যে ঠিক আছে সবকিছু, উনি টাকা পয়সা দিয়ে তাদের কি করে। ওনার প্ল্যান ছিল যে পিরামিডের যে এলাকাগুলোতে ট্যুরিস্ট থাকতে পারে সেসব এলাকায় উনি থাকবেন কদিন, এবং ওনার মেন ইসে ছিল যে আমি সন্ধ্যার পরের সময়গুলো থাকতে চাই, কারণ দিনের বেলা যে ঘোরাঘুরিটা হয় সেটার মধ্যে নাকি আসলে তেমন কিছু আর কি পাওয়া যায় না, মানে চার্ম পাওয়া যায় না, বাট খুবই একটা অর্ডিনারি জিনিস হয়, দেখে আসা যায়। আচ্ছা, তো উনি ওদেরকে কনভিন্স করেন এবং তারা তাকে ওই ব্যবস্থা করে দেয় আর কি। তো উনি যেটা বলেন যে প্রথম যে এক্সপিরিয়েন্সটা ওনার যে পিরামিডের বাইরের অংশটা আর কি, বলে যে যখনই ওখানে কিন্তু বেশ ঠান্ডা, আমরা যতদূর জানি যে গরম এরকম কিন্তু না, বেশ ঠান্ডা জায়গা। তো বলতেছে যে সন্ধ্যার পরে ওই জায়গাটা আসলেই একটা ডিফারেন্ট চেহারা ধারণ করে ফেলে, মানে মানে একদম কাছাকাছি যেতে দেয় না। হ্যাঁ, মানে যেখান থেকেই যে জায়গাটাই আপনি থাকতে পারবেন, মানে অন্যরকম একটা পরিবেশ। হ্যাঁ, হঠাৎ মনে হয় যে আপনার যে কেউ হাঁটছে, কেউ কথা বলছে, এত নিশ্চুপ একটা জায়গা, কিন্তু সেখানে মনে হয় যে একটা মানে একটা কর্মচাঞ্চল্য আছে, মানুষজন চলাফেরা করতেছে, লাইক লিসেনিং টু ভয়েসেস এন্ড স্টাফ। এটা অবজার্ভ করাটা খুবই একটা ডিফারেন্ট অবজারভেশন, সেটা সে বললো আর কি উনি। যাই হোক, এরকম 3 দিন 4 দিনের মধ্যে একদিনকার ঘটনা আর কি। উনি ওই লোকাল ট্যুর গাইডকে মানে কনভিন্স করে চলে গিয়েছিলেন নদীর পাড়ে আর কি। আচ্ছা, এটা বলা খুবই ইন্টারেস্টিং লাগছে, মানে খুবই ইন্টারেস্টিং, নদীর পাড়ে। এবং উনি এই সম্বন্ধে কিছু ব্যাখ্যা দিয়েছেন, নদীর পাড় সম্বন্ধে ওনার সাথে কিছু ডিসকাশন হয়েছে। তো উনি নদীর পাড়ে যাওয়ার একটা বন্দোবস্ত করেন যাওয়ার জন্য। তো তো যেতে যেতে জায়গাটা উনি মানে বেছে নেন, একটা জায়গায় যান, সেখানে রাসূল ভাই মানুষজন খুব কম, মানে নাই, মানে যেখান থেকে ওনাকে উনি টুরিস্ট গাইড বলছে যে তুমি এখানে আসছো আমার সাথে, বাট তুমি অবশ্যই অবশ্যই আমাকে না নিয়ে কোথাও যাবা না। হ্যাঁ, এটা খুবই, তুমি হারিয়ে যাওয়ার সম্ভাবনা আছে, আরো অনেক ব্যাপার স্যাপার আছে। তো উনি বলে ব্যাপার স্যাপারটা কি, বলে যে না আছে, অনেক প্রবলেম আছে। তো উনি বলতেছে এটা কি লৌকিক ব্যাপার স্যাপার না অলৌকিক ব্যাপার স্যাপার? হ্যাঁ, বলে আছে, অনেক রকম লৌকিকও আছে, মানে অনেক রকম মানুষ আছে, ওরা কিডন্যাপ করে নেয়, এটা সেটা হয়, বা বিপদ হতে পারে তোমার। হ্যাঁ, সো তুমি আমাকে ছাড়া কোথাও যাবে না, বা আমার ইনস্ট্রাকশন ছাড়া কোথাও মুভ করবে না। তো উনি ওদের কথা শুনে উনি ওনার মতো যারা কিউরিয়াস মাইন্ড, তারা কিন্তু আসলে কিউরিয়াস কাজকর্ম করতে পছন্দ করেন বেশি। তো উনি ওই লোকটাকে বলে যে ঠিক আছে, আমি এখানে বসে থাকি, এখান থেকে নদী তো প্রায় কয়েকশো মিটার দূরে, তো আমি এখানে বসে আছি, এখানে সিগারেট খাবো এবং আমার মতো সময় কাটাবো, তুমি আমাকে ডিস্টার্ব করো না, তুমি তোমার চলে যাও। তো ওই লোকটা তার যে টেন্ট টাইপের আছে, মানে ফিক্সড টেন্ট টাইপের, ওখানে চলে যায়। উনি বসে আছে, অনেকক্ষণ বসে থাকে। তো বললো যে বেশ নীরব, হ্যাঁ, মানে শুধু নদীর শব্দ পাওয়া যাচ্ছে, এবং যে জায়গাটা গেছে এটা পাথুরে একটা জায়গা আর কি, এন্ড দ্যাটস দ্য রিভার নাইল, কিন্তু নীল নদী। তো বসে আছেন, তো পাথুরে একটা অঞ্চল বেশি। তো একসময় উনি বসে থাকতে থাকতে উনি সিগারেট খান, সিগারেট খেয়ে একসময় বসে থাকতে ওনার ঝিমুনি চলে আসে এবং উনি ঘুমিয়ে যান। তো ওনার এক্সপিরিয়েন্স হচ্ছে, তারপরে উনি বলছে যে উনি যখন ঘুমিয়েছে হঠাৎ উনি ফিল করেন যে ওনার চেতনা আসছে, জেগে গেছেন উনি, কিন্তু উনি নড়তে পারতেছেন না। ইটস লাইক বোবায় ধরার মতো একটা জিনিস, যেটা আমরা সবসময় জানি স্লিপ প্যারালিসিস। বাট ওনার সারপ্রাইজটা এরকম, উনি চোখ মেলতে পারছেন, এবং চোখ মেলে দেখতেছেন যে 4-5 জন মানুষ ওনাকে চেপে ধরে রাখছে, মানে আবছা আবছা বোঝা যাচ্ছে মানুষ, এবং ওনার হাত পা সব চেপে ধরে রাখা, মানে উনি নড়তে পারছেন না। পুরো অনেক মানে চিৎকার করার চেষ্টা করতেছেন, কথা বলার চেষ্টা করতেছেন, পারতেছেন না। তো একটা সময় নাকি ওনার মানে কাইন্ড অফ লাইক সাইকোলজিক্যাল একটা মানে কথা আদান প্রদানের মতো ব্যাপার এসে গেছে, যিনি মন থেকে যা বলতেছেন সেটা উত্তর পাচ্ছেন এরকম।
তো উনি বলতেছেন যে আমাকে ধরে রাখছে কারণ যেতে দাও, তোমরা কারা, এটা এই ধরনের কথাবার্তা আর কি, আচ্ছা আর কি জড়ানো। তারা বলতেছে যে না, এখানে যারা আসে তাদেরকে আমাদের কাছে কিছু দিয়ে যেতে হয়, তোমাকেও দিয়ে যেতে হবে এখানে। হ্যাঁ, যে তুমি কি জানো এই জায়গাটা কত পুরানো, এখানে কত কিছু আছে, আমাদের অনেক কিছুই আছে। তো উনি খুব মানে আপনার করে মানে গোঙাতে থাকে এটা সেটা, মানে এক পর্যায়ে খুবই খারাপ অবস্থা হয়। উনি ফিল করতে থাকে যে ওনাকে কেউ কেটে ছিঁড়ে ফেলবে, এরকম ব্যাপার স্যাপার। তো এই পর্যায়ে অনেক গোঙাতে এক সময় দেখেন যে উনি হঠাৎ করে মানে নড়তে পারেন, কেউ নাই। একটু পর উনি পায়ের শব্দ পান যে ওই যে গাইড যে সে আসছে ওখানে। গাইড আসার পর ওনার শব্দ শুনে গাইড বলে, তোমার কি হয়েছে, তুমি এখানে আসছো কেন, তোমাকে আমি বলছি যে এত দূরে থাকতে, তুমি এখান থেকে একদম নদীর কাছাকাছি চলে আসছো, কাজটা ঠিক করো নাই। এখানে তোমাকে লৌকিক অলৌকিক বলতে যেটা বুঝেছি, এখানে কিন্তু কুমিরও আছে পানির পাড়ে। হ্যাঁ, তুমি কুমিরও তোমাকে ধরতে পারে, এবং আমাদের এই নায়ালের ক্রক্স অনেক ডেঞ্জারাস জিনিস এসে বুঝায়। তো উনি বলে যে হাঁপাতে থাকে, বলে যে অ্যাকচুয়ালি আমি তো টুরিস্ট, আমি অ্যাডভেঞ্চারার, আমি ঘুরি, এটা আমার পছন্দের জিনিস, বাট তুমি আমাকে বলো, সিন্স তুমি টুরিস্ট গাইড, তুমি এখানে অনেক মানুষকে নিয়ে আসো, তুমি বলো অলৌকিক ব্যাপারটা কি। তো তখন ওকে বলতেছে ওনাকে যে আসলে নদী তো পুরানো অনেক, এই রিভার নায়ালি হাজার হাজার বছরের পুরানো, এছাড়া আরো অনেক নদী আছে, পৃথিবীর বিভিন্ন নদী। একটা জিনিস তুমি কেন বোঝো না, নদীতে অনেক রকম চর্চা হয়, নদীর একটা স্বতন্ত্র প্রাণ আছে। নদীর একটা স্বতন্ত্র প্রাণ আছে, যদিও এটা পাহাড় থেকে হয় বা অন্য কোনো জায়গা থেকে উৎপত্তি হয়, নদীর পাড়ে জনবসতি হয়, সেখানে একটা জনবসতির ইতিহাস থাকে। মানুষ অনেকেই তোমরা জানো, এটা আমাদের এই আফ্রিকান মিডল ইস্টার্ন প্র্যাকটিসের মধ্যে আছে, যে নদীর মধ্যে অনেক কিছু করা হয়, অনেক রকমের তাবিজ কবজ করা হয়, অনেক প্রাচীন নাবিকরা অনেক কিছু ফেলে দিত, অনেক দৈত্য দানব জিন, তুমি যদি বিশ্বাস করে থাকো ফেলা হয়। হ্যাঁ, তো একটা নদী রাতের বেলা একটা ভিন্ন চিত্র ধারণ করে। এবং তুমি আরো জানো যে অনেকে বলে যে জলপুরি, এগুলো আসলে পিশাচ, এগুলো নদীর মধ্যেই থাকে। হ্যাঁ, এগুলো এক ধরনের জিন্নাত, ওরা বলতেছে এক ধরনের জিন্নাত পিশাচ। এদের কাইন্ডটাই এরকম, এরা পানির পাশে থাকে, এরা ডিসগাইজ করতে পারে, একটা সুন্দর রূপ নিয়ে আসে মানুষের কাছে, এই করতে পারে। তো তখন উনি ওনার এক্সপিরিয়েন্সটা বলেন যে আমার এরকম একটা এক্সপিরিয়েন্স আছে। বলে তুমি কি জানো যে এই নীল নদের বিভিন্ন এরকম জায়গাগুলো যেখানে তোমাদের টুরিস্টদের নিয়ে আসছে, এখানে কিন্তু মামিফাইং এর কাজগুলো হতো, অনেক পুরনো, এখানে হতো। তো অনেক মানুষ এই ধরনের জিনিস দেখে, যদিও রাতের বেলা এখানে আসার নিয়ম নাই, বাট জেলে যারা এখন অ্যাক্টিভ আছে, অনেকে আছে কিছু কিছু জায়গায় মাছ ফিশিং করে, তারা অনেকেই অনেক কাহিনী এরকম বলছে যে তারা এরকম দেখছে, কেউ দেখতে পায় যে নদীর পাড়ে কাউকে শোয়া কাটা হচ্ছে, ওই যে যা আগে হতো সেই জিনিসগুলোই রিপিট। চলে যাচ্ছি ঘটনা ঠিক যেভাবে লেখা আছে সেভাবে যাচ্ছি। হাই এভরিওয়ান, আমি মোহাম্মদ ওমর, মালয়েশিয়ার কুয়ালালামপুরের একটি ইউনিভার্সিটিতে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং করছি। হ্যালো রাসেল ভাই, আশা করি আপনি ভালো আছেন এবং আমার আগের ইমেইলটা পড়ে শুনিয়েছেন, কারণ এই ঘটনাটার সাথে এই ইনসিডেন্টের লিংক আছে। আমি যে ঘটনাটা শেয়ার করব সেটা ঘটেছিল 2012 সালের নভেম্বরে। আমি এবং আমার দুই ফ্রেন্ড শান্ত এবং সোহান, তাদের সাথে আমরা প্রায়ই হঠাৎ প্ল্যান করি দূরে কোথাও ঘুরতে যাব। স্পেশালি রাতে আমরা ঘুরতে প্রচন্ড পছন্দ করি। একদিন আমার ফ্রেন্ড শান্তর উত্তরার বাসায় আড্ডা দিচ্ছিলাম, হঠাৎ করে প্ল্যান হলো যে ট্রেনে করে আজকে রাতে কোথাও ঘুরতে যাব। সো প্ল্যান মতো এয়ারপোর্ট রেলওয়ে স্টেশনে চলে আসলাম। তখন রাত 12টা বাজে মেবি। জানি না কেন হঠাৎ আমরা ঠিক করলাম ময়মনসিং যাব, বাট সেদিন ময়মনসিং এর কোনো ট্রেন ছিল না। লাস্ট ট্রেনটাও 11টায় চলে গেছে। আমরা বসে রইলাম। কিছুক্ষণ পর একটা লোকের দিকে লোকের কাছে জানতে পারলাম যে 1:30 দিকে ট্রেন যাবে ময়মনসিং এর মহেশখালী স্টেশনে, বাট ট্রেনটা প্যাসেঞ্জার ট্রেন না, মালবাহী ট্রেন, রেলওয়ে ট্র্যাকস নিয়ে যাবে। এবং তারপরও আমরা উঠে পড়লাম। ট্রেনে শুধু 2টা কম্পার্টমেন্ট আছে, ইঞ্জিন এবং ফুডস, আর বাকি ট্রেনটা ফুললি ওপেন। আমরা ওপেন যে ট্রেনটা সেখানে বসলাম এবং লাস্টের দিকে আমাদের কাছে 1 প্যাকেট সিগারেট ছিল, বাট ম্যাচ মাত্র 4-5টা স্টিক ছিল। রানিং ট্রেনে ম্যাচ দিয়ে সিগারেট জ্বালানোটা খুব কঠিন কাজ। একটা সিগারেট জ্বালাতে গিয়ে সবগুলো স্টিক শেষ হয়ে গেল। আমরা ঠিক করলাম যে একটার পর একটা সিগারেট জ্বালাবো, আস্তে আস্তে শেষ হয়
এবং এটাতে আস্তে আস্তে শেষ হয়। এরপর যেহেতু প্যাসেঞ্জার ট্রেন না, সো এটা কোনো স্টপও করবে না। যাই হোক, আমরা যাচ্ছি যখন গাজীপুরে, আমরা গিয়েছি গাজীপুরের জামতলা না কোন জানি স্টেশনের পর পার হলাম। আমি ঠিক নেমটা জানি না। আমরা দেখলাম একটি বৃদ্ধ লোক, সাদা দাড়ি, সাদা চুল, লাইট ব্লু একটা শার্ট আর সাদা একটি লুঙ্গি পরে আছে এবং নিচু হয়ে কি যেন করছে। শীতের রাত, তাই আমরা মনে করলাম আগুন জ্বালাচ্ছি, সো অত একটা কেয়ার করলাম না। একটা ঘটনা চলার পরে আমরা একটা ধান ক্ষেতের সামনে দিয়ে যাচ্ছি এবং অনেক বড় ওপেন একটা ফিল্ড। আমরা তিনজনই দেখলাম দূরে আকাশ থেকে যেন 4টা আগুনের গোলা তারা নেমে আসছে এবং আমি বললাম যে দোস্ত, আমি শুনেছি যে এই আগুনের গোলাগুলো আসলে জিন। তাই যাই হোক, আমরা সামনে যাচ্ছি। ওই দিন ছিল আমার আবার পূর্ণিমা, সো চারদিকে অনেক আলো ছিল, সব ক্লিয়ারলি দেখা যাচ্ছিল। সামনেই এক পাশে একটা নদী বা লেক পড়লো এবং আরেক পাশে জঙ্গল। হঠাৎ খুবই বাজে একটা গন্ধ নাকে এসেছে এবং নাকে এসেছে লাগলো সুলফুর মতো এবং এটা হচ্ছে যে কি আমি বুঝলাম না, যেটা মানে আচ্ছা সালফারের মতো হবে বোধহয়, যেটা হচ্ছে পচা ডিম থেকে আসে এরকম টাইপের একটা গন্ধ। অলরাইট, এবং একটা শুটকি মাছের গন্ধ আমি পাচ্ছিলাম। এটা চললো প্রায় 5-7 মিনিটের মতো। এরপরে আমাদের হঠাৎ করে খুব গরম লাগতে শুরু করলো এবং যেটা ইউজুয়াল, কারণ নভেম্বর মান্থে খোলা ট্রেনে খুবই আনইউজুয়াল, কিন্তু না যে গ্রামের কোনোখানে শীতে জমে যাওয়ার কথা। আমরা সুরা পড়লাম, দেন একটা সময় আমরা নদী পাশ থেকে পার হয়ে গেলাম এবং একটি ছোট এবং গরম লাগাটাও চলে গেল এবং স্মেলটা এবং গরম লাগাটা দুটোই চলে গেল। আমরা তখন অতটা ভয় পাইনি। ঠিক তখনই দেখলাম আবার সেই বুড়ো লোকটা যাকে গাজীপুরে দেখেছিলাম এবং পুরনো সেই লাইট ব্লু শার্ট এবং হোয়াইট লুঙ্গি আমাদের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। তাকে পাস করলাম, হঠাৎ আমি বললাম যে এটা কিভাবে সম্ভব, কারণ একটা লোক এত দূর ডিস্টেন্সে কেমনে আসবে, কারণ সে আমাদের ট্রেনে ওঠে নাই। আশেপাশে কোনো বাস স্ট্যান্ড নাই, কারণ আমাদের দেশে বাস স্ট্যান্ড আর ট্রেন স্টেশন বেশ দূরে থাকে, মানে কোন জায়গা থাকে, আবার কোন জায়গায় কাছেও থাকে। এবং সে কিভাবে কভার করলো ওই জায়গাটা চিন্তা করে আমি জাস্ট আমার গা শিউরে উঠলো। তারপর আবার সবাই চুপচাপ বসে আছি। প্রায় 20 মিনিট পর একটা লোক চোখের পলকে খোলা ট্রেনে উঠে গেল এবং আমরা তাকে উঠতে দেখলাম না। রানিং ট্রেনে উঠে আরেকজন মানুষের জন্য টাফ, অ্যাট লিস্ট তাকে দৌড়াতে হবে, বাট সে সামহাও উঠে গেল এবং আমরা অবাক হলাম, তবে কিছু বললাম না। লোকটি হোয়াইট পাঞ্জাবি এবং হোয়াইট ধুতি পরেছিল। একটু পর লোকটি হঠাৎ সোহানের পাশে এসে বসলো এবং বলল যে কেমন আছো সোহান? বলল ভালো। আপনি? লোকটি বলল আমাকে তোমরা চিনবে না, কিন্তু আমি তোমাদের ব্যাপারে সব জানি। তারপর সোহানকে জিজ্ঞেস করলো, শান্তকে দেখিয়ে যে তোমার কাজিন তাই না? ও বলল আমরা কাজিন। লোকটি বলল মিথ্যা বলো কেন, তোমরা দুজন মামাতো ভাই। এবং আমরা অবাক হলাম, কারণ এটা সত্যি ছিল, বাট ওটা দেখে ও দেখতে অনেক ডিফারেন্ট। যাই হোক, আমি বললাম যে আপনি আর কি জানেন আমাদের ব্যাপারে। তখন লোকটি বললেন যে শান্ত দিকে ঘুরে বললেন যে তোমার বাবা মা যে একটা বাচ্চা পেয়েছিল কানাডাতে থাকতে, ঠিক বলছি না এটা শুনতে আমরা অবাক হয়ে গেলাম, কারণ এটা সে কিভাবে জানে। আমরা ভয় পেলাম খুব এবারও এবং সে বিকট কণ্ঠে হাসতে শুরু করলো এবং হাসিটা কেমন যেন বলে বোঝাতে পারবো না। 2-3 জন লোক একসাথে যদি হাসে তেমন সাউন্ড হবে, ঠিক তেমন একটা সাউন্ড। এবং তিনি এটা মানে নন বিলিভ, মানে এটা যদি কেউ বিলিভ মি অর নট, রাতের বেলায় একরকম করে যদি কেউ এরকম করে যদি কেউ হাসি শোনে এবং সেখানে টিকতে পারবে না এবং টিকাটা পসিবল না। যাই হোক, আল্লাহ আমাদের সেভ করুন। এবং আমাদের ট্রেন দেখি স্লো করলো
মহেশখালী স্টেশনে আমরা আসলাম এবং আমরা ট্রেন ফুল স্টপ হওয়ার আগেই লাফিয়ে নেমে গেলাম এবং ট্রেন থামার পর দেখি লোকটা নামলো। ফজরের আজান দিল, 10 থেকে 15 মিনিট বাকি। লোকটা দেখি নেমে স্টেশনে আরেকটা যেই ট্র্যাক আছে ওটা গেছে, মানে ওটা গেছে, আচ্ছা ওটা ঘেঁষে বসলো, যদি কোনো ট্রেন অপোজিট থেকে আসে তাহলে তাকে হিট করবে। আমরা 3 জন তখন চিন্তা করলাম যে আমাদের সাথে কতগুলো ইনসিডেন্ট এক রাতে ঘটছে। দেখি স্টেশনের পাশে একটা চায়ের দোকান খুলেছে একটি মহিলা। আমরা দোকানের দিকে হাঁটতে লাগলাম এবং ওই ট্রেনের লোকটি ট্র্যাকে বসে আমাদের দিকে শুধু ঘাড় ঘুরিয়ে তাকাচ্ছে এবং একটা অ্যাঙ্গেলে যেটা হিউম্যানের একটা কোনো মানুষের পক্ষে পসিবল না। দূর থেকে ট্রেনের লাইট দেখলাম এন্ড সাথে সাথে লোকটা চোখের সামনে ভ্যানিশ হয়ে গেল। আমরা তাড়াতাড়ি চায়ের সে কথা বলছিলাম এগুলো কিভাবে সম্ভব। দেন ওই চায়ের দোকানের চাচি বলল যে আপনারা কার কথা বলছেন? আমি তো শুধু আপনাদের 3জনকে দেখলাম, আর কাউকে তো দেখলাম না। আমরা আর কথা বাড়ালাম না, জিজ্ঞেস করলাম না নিয়ারবাই বাস স্ট্যান্ড কই। দেন খুঁজে সকাল 7টার বাসে ঢাকা ব্যাক করলাম। এটাই ছিল ঘটনা। ঢাকা আসার পরে সোহান একটু অসুস্থ হয়ে গেল এবং 2 উইকস পরে সুস্থ হয় এবং প্রায় প্রতিদিনই লোকটা লোকটাকে স্বপ্নে দেখতো। ওর ওয়েট অনেক লস হতে থাকে এবং হুজুরের কাছে তাকে নিয়ে যাওয়া হলো, তাতে একটু সমস্যা কমলো এন্ড কিছুদিন পর সব নর্মাল হয়ে যায়। কিছু হঠাৎ 2013 1 আগস্ট তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক চেষ্টা করা হয়েছে, পুলিশ সার্চ ও করেছে, বাট আজ পর্যন্ত ও কোথায় আছে, কেমন আছে সেটা আমরা জানি না। এবং এই ঘটনাটি আমাদের পাঠিয়েছেন যথারীতি গিয়াসউদ্দিন সাহেব, এবং গিয়াসউদ্দিন ভাই আমাদের একজন পুলিশ সদস্য যিনি কিনা কুলাউড়া ভাটারা ইউনিয়নে থাকেন, এবং তিনি লিখেছেন আমি প্রতি শুক্রবার না শুনতে পারলেও পরে তিনি শোনেন। এবং তিনি বলেন যে আমার এক সহকর্মীর সাথে ঘটে। আমার সহকর্মীর নাম সুমন দাস, সে একটি থানার এসআই। ঘটনাটি হলো সাপ নিয়ে। আমরা সকলেই সাপকে ভয় করি এবং আমরা জানি সাপ একটি সরীসৃপ জাতীয় প্রাণী, কিন্তু সাপের মাঝেও ভয়ানক কিছু শক্তি আছে যা অনেকের অজানা। আমার এই ঘটনা শোনার পর হয়তো কিছুটা সাবধান হবেন এবং সাপ মারার আগে যদি সাপের মাঝে অস্বাভাবিক কিছু দেখেন মারবেন না। ঘটনায় যাই, আমি আমার ভাষায় ঘটনাটি বলছি। দিনটি ছিল 2009 সালের শীতকাল, ডিসেম্বর জানুয়ারির মধ্যে। যে এলাকায় কর্মরত ছিলাম তার বেশিরভাগ পাহাড়ি এলাকা। তো একবার আমার থানার একটা খবর আসলো, উপজেলার একটি ইউনিয়নের চেয়ারম্যান বাড়িতে সাপ ধরতে গিয়ে একজন তরুণ সাপুড়ে সাপের কামড়ে প্রাণ হারিয়েছেন। পুলিশ লাশটি উদ্ধার করে ও ময়নাতদন্ত করে, কিন্তু পোস্টমর্টম রিপোর্টে উল্লেখ করা হয় ওই সাপুড়ে হার্ট অ্যাটাকে মারা গেছেন, কিন্তু প্রত্যক্ষদর্শীদের ভাষ্য মতে সাপের কামড়ে। যেহেতু এটিকে হত্যা কিংবা কোনো অপরাধ জাতীয় কিছু নয়, তাই চেয়ারম্যান কিছুটা স্থানীয়ভাবে শেষ করে ও সাপুড়ে পরিবারকে ক্ষতিপূরণ দেন। 1 মাস না যেতেই ওই চেয়ারম্যান আমায় ফোন দেন এবং আসতে বলেন। আমি সময় করে একবার গেলাম। ওনাকে বেশ চিন্তিত দেখালো, কারণ জানতে চাইলাম। উনি সব খুলে বললেন। উনি বললেন 2-3 দিন আগে ওনার কাজের ওনার ছেলে মেয়ে মিলে একটা সাপ মেরে ফেলে। এরপর থেকে তার বাড়িতে ব্যাপকভাবে সাপের উপদ্রব বৃদ্ধি পেয়েছে। এ ব্যাপারে তিনি আমাদের সাহায্য চান। আমি একটু অবাক সুরে বললাম, কি ধরনের সাহায্য? আমরা পুলিশ, সাপুড়ের কাজ করব নাকি? ঠাট্টা করেই বললাম। উনি বললেন, আমি চাই না দ্বিতীয়বার এমন দুর্ঘটনা ঘটুক। তিনি আগের বারের ওই সাপুড়ের মরার কথা মনে করিয়ে দিলেন। আমি ওনাকে বললাম, ঠিক আছে আমরা যাব, আপনি দক্ষ কয়েকজন সাপুড়ের খোঁজ করুন। প্রায় 2 দিন পরে চেয়ারম্যান আমায় ফোন দিলেন এবং সকাল 10টায় আসতে বললেন। আমার সহকর্মী আমি গেলাম বাইক যোগে। প্রথমে আমি বাড়ির বর্ণনা দিই। বাড়ির আয়তন 40-50 বিঘা জমির মতন, 3টি পুকুর ও অনেক গাছপালা রয়েছে এবং বাড়ির আশেপাশে পাহাড়ের অস্তিত্ব রয়েছে। এলাকার কিছু লোকজন আসলো সাপ ধরা দেখতে। আমি আগেই বলি, আমি সব সাপুড়ের মন্ত্রতন্ত্র বিশ্বাস করি না। দেখলাম 10-12 জন সাপুড়ে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তারা তাদের হাতে তাবিজ বাঁধছে এবং মাটির বাটিতে কিছু পানি রাখা, অর্থাৎ সাপ ধরার জন্য সাপুড়েরা যা যা করে তা করছে। আমি ও আমার সহকর্মী রাজু আমরা চেয়ারম্যানের ঘরে গেলাম এবং তার প্রায় তখন সময় 12টার কাছাকাছি। আমি ঘর থেকে বেরিয়ে দেখলাম তারা বেশ কয়েকটা সাপ ধরেছে। বাড়ির বিভিন্ন জায়গা থেকে অনেক সাপ বেরিয়ে আসছে। উল্লেখ্য,
ওরা আমায় ও আমার সহকর্মী রাজুকে তাবিজ দিয়েছিল। এত সাপ দেখে যে কেউ ভয় পাবে, আমি কেন যেন পকেট থেকে তাবিজ বের করে হাতে রাখলাম। দুপুর 12টা। আমি লক্ষ্য করলাম আশেপাশের পরিবেশের পরিবর্তন হচ্ছে, অর্থাৎ আশেপাশে একটু অন্ধকার হয়ে গেল। হঠাৎ পারিপার্শ্বিক অবস্থার পরিবর্তন দেখে আমি একটু অবাক হই। লক্ষ্য করলাম সাপুরদের কার্যক্রম একটু পরিবর্তন হচ্ছে। তারা সবাই দাঁড়িয়ে গেল, তাদের সর্দারের দিকে তাকিয়ে আছে সবাই। আরো কিছু সদস্য সর্দার কাছে এসে বসে পড়লো। সাপুরের সর্দারকে একটু চিন্তিত লাগলো। আমি আগেই বলেছি তখন ছিল শীতকাল। এখন লক্ষ্য করলাম একটা ঝড়ের আগে পরিবেশ যেমন হয় ঠিক তেমন আবহাওয়া। আকাশ অন্ধকার, গাছপালার রং কেমন বিবর্ণ হয়ে গেল, খুব জোরে বাতাস প্রবাহিত হতে শুরু করলো। হঠাৎ আবহাওয়ার এমন পরিবর্তনে সবাই হতবাক। এখন শীতকাল চলছে, তারপরে হঠাৎ ঝড়ের আভাস। দেখলাম সাপুরি সর্দার উবু হয়ে মাটিতে বসে পড়লো, খুব জোরে কি সব মন্ত্রতন্ত্র পড়ছে এবং বারবার বিভিন্ন দোহাই দিচ্ছে বিভিন্ন। তখন আকাশে মেঘের গর্জন, সব মিলিয়ে এক ভয়ানক অবস্থা। আমরা সবাই দাঁড়িয়ে রইলাম, চুপ করে দেখলাম সাধারণ গোখরা সৃষ্টিকর্তার দোহাই দিয়ে তারা বারবার করে ইয়ে করছিল। তো দাঁড়িয়ে রইলাম, আমরা দেখলাম সাধারণ গোখরা সাপ থেকে অপেক্ষাকৃত বড় তবে অজগর নয় এমন একটি সাপ এসে সাপুরে সর্দারের সামনে হাজির। ফনা উঁচিয়ে আছে, সাপুরে সর্দার তা দেখে বসে পড়ল। তার পেছনে বসে পড়ল তাদের সমস্ত সদস্যরা, সবাই নীরব প্রায় 10-12 মিনিট। আমি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করলাম এই ভয়াবহ দৃশ্য থেকে মুক্তি পাওয়ার জন্য। এরপর সাপুরে উঠে দাঁড়ালো, দেখলাম অদ্ভুত সাপটা উধাও হয়ে গেল। সাপুরে সর্দার তার সাথে থাকা সহকর্মীদের ইশারা করলো, সাথে সাথে তারা তাদের ঝুড়ি থেকে থাকা সাপগুলো মুক্ত করলো। এটা দেখে চেয়ারম্যান একটু অবাক হলেন। তিনি বারণ করলেন যাতে সাপগুলো ওরা না ছাড়ে, কিন্তু সর্দার ইশারায় বলল পরে করব। তারা যা করছেন তাতে বাধা যেন না দেয়া হয়। এর কিছুক্ষণ পরে চারপাশের অবস্থা স্বাভাবিক হতে শুরু করলো। প্রায় 10 মিনিট পরে সাপুরে সর্দার গোসল করে আসলো। আমি প্রশ্ন করলাম, আপনি এমন করলেন কেন, এসবের মানে কি? তখন সাপুরে বললেন, দেখুন স্যার, আমি ভুল করেছি। আপনার যে সাপের কথা বলছেন তা আসলে সাপ না, সাপের আকৃতি ধারণ করে আছে। এরা আমাদের কোনো ক্ষতি করবে না। তখন আমি বললাম, তাহলে ওই তরুণ সাপুরে মরল কেন? তখন এই সাপুরে বলল, তরুণ অনেক কিছু জানতো না, সে তাদের সাপদের কোনোভাবে রাগান্বিত করেছিল এবং সেই জন্যই সে কিছু একটা তাকে দেখিয়েছিল সাপগুলো, যার জন্য সে ভয় পেয়েছিল এবং মারা যায়। তার সে হার্ট অ্যাটাক করে মারা যায়, একটা বোঝা যাচ্ছে। এবং সাপুরে আরো সাবধান করে কেউ যাতে একটা সাপও না মারে। এও বলে যায় তারা এখান থেকে যাবে না এবং তারা আপনাদের কোনো ক্ষতি করবে না বলে চলে যায়। পরে আমিও চলে আসি, আর আসার আগে চেয়ারম্যান সাহেবকে বলি তারা যেন খুব তাড়াতাড়ি এই বাড়ি ছেড়ে অন্যত্র চলে যায়। এই ছিল ঘটনা। তো এই শুক্রবার আমি নাইট ডিউটিতে থাকবো। যদি পারেন আমার ঘটনাটা পড়ে আমায় ফোন দেবেন, দিলে খুশি হবো। আচ্ছা, আপনি শুক্রবারে পড়তে বলেছেন, আমরা তো আজকেই পড়ে ফেললাম। তো থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা একটা অডিও ক্লিপে যাব এবং অডিও ক্লিপের পরে আবারও ফিরে আসবো ঘটনায়। সেই পর্যন্ত আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন। রাসেল ভাই, আমি কাইসার রহমানী, ঢাকায় একটি বেসরকারি টেলিভিশনে সংবাদ পাঠক ও নিজস্ব প্রতিবেদক হিসেবে কাজ করছি। আপনার হয়তো মনে আছে, আমি এর আগেও বেশ কয়েকবার ভূত এফএমে গিয়ে আমি আমার ভূতের ঘটনাগুলো শেয়ার করে এসেছি, কিন্তু বিশেষ কারণে আমি স্টুডিওতে যেতে পারবো না বলে আজকে ভয়েস রেকর্ড করে একটি ঘটনা পাঠাচ্ছি। এটি যদি শ্রোতাদের শোনানো হয় আমি ভূত এফএম এর কাছে কৃতজ্ঞ থাকব। ঘটনাটি ঘটেছে আমার এক খুবই নিকট আত্মীয়ের সঙ্গে। তার কাছ থেকে আমি ঘটনাটি শুনেছি এবং তিনি যেভাবে আমাকে ঘটনাটি বলেছেন আমি সেভাবেই শ্রোতাদেরকে শোনানোর চেষ্টা করব। যাই হোক, চলে যাই ঘটনায়। ঘটনাটি আমার খুবই একজন নিকট আত্মীয়ের সামনে ঘটেছে। সঙ্গত কারণে সব চরিত্রের নাম এবং স্থানগুলোর নাম আমি বলছি না। এই ঘটনাটি ঘটেছিল আজ থেকে প্রায় 22 বছর আগে। আমার ওই নিকট আত্মীয়ের বিয়ে হয়েছিল চাঁপাই নবাবগঞ্জের রহনপুরের পাশাপাশি যে কোনো থানার একটি গ্রামে আমিনুল ইসলাম সাহেবের সঙ্গে। ঘটনাটি তাদের বিয়ের আগের রাতে ও পরের দিন সকালে ঘটেছিল। বর আমিনুল ইসলামের গ্রামের বাড়ি ছিল রহনপুরে। আমিনুল ইসলাম সাহেবের বাড়ি থেকে আমার নিকট আত্মীয়ের বাড়ি অর্থাৎ যিনি কনে, তার দূরত্ব ছিল প্রায় 45 কিলোমিটার। আমার নিকট আত্মীয়ের বাড়ির রাস্তাঘাট সে সময় স্বাভাবিক কারণে খুব খারাপ অর্থাৎ কাঁচা রাস্তা ছিল, কারণ এটি আজ থেকে 22 বছর আগের। সেখানকার রাস্তাগুলোর খুব বেহাল অবস্থা এবং সেখানে কোনো যানবাহন পাওয়া যেত না। সাইকেল কিংবা গরুর গাড়ি ছিল একমাত্র বাহন এবং গ্রামে ওই সময় কিন্তু গরুর গাড়িতেই বরপক্ষ বিয়ের যাত্রাগুলো বেশি হতো।
তো আমিনুল ইসলাম সাহেবের গ্রাম থেকে আমার ওই নিকট আত্মীয়ের বাড়ি যেতে লাগতো পুরো একদিন, কারণ ৪৫ কিলোমিটার রাস্তা এবং তখন ছিল বর্ষাকাল এবং রাস্তাঘাটের অবস্থাও খুব খারাপ ছিল। তো যাই হোক, ২২ বছর আগে বিয়ের আগের দিন বরপক্ষ অর্থাৎ আমিনুল ভাইরা বরযাত্রী নিয়ে কনের বাড়ি যাবার জন্য রওনা হলো। কনের বাড়িতে যাবার জন্য তারা 2টি গরুর গাড়ি ভাড়া নিয়েছিল। যেহেতু গরু গাড়ি ছাড়া তখন ওই প্রত্যন্ত গ্রামে যাবার কোনো যানবাহন ছিল না, আর ওই দিনটি ছিল বৃহস্পতিবার। আমিনুল ভাই বর্ষে যে বসলো গাড়িতে, কারণ যেতে প্রায় একদিন লেগে যাবে। খুব সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছিল গাড়িগুলো। আমিনুলের সঙ্গে তার কিছু বন্ধু বান্ধব বসলো গাড়িতে, পেছনের গাড়িতে আত্মীয় স্বজন। দুপুরের দিকে গরুর গাড়ি রওনা হলো বিয়ে বাড়ির উদ্দেশ্যে। দুপুর বিকেল থেকে রাত গড়ালো, কচকচ শব্দ করে গরুর গাড়ি চলছে। রাতে হালকা বৃষ্টি শুরু হলো, পথঘাট অন্ধকার, মাঝে মাঝে কদাচিৎ 2-1 পথচারীর হাতে হারিকেন দেখা যাচ্ছে। বৃষ্টি হওয়ার জন্য রাস্তাঘাট কাদা হয়ে গেছে, গরুর গাড়ি চলতে খুবই সমস্যা হচ্ছে। রাস্তার দুই পাশে কখনো ফাঁকা মাঠ, কখনো বা প্রচুর বন জঙ্গল, কোনো মানুষজন নেই রাস্তায়। কখনো কখনো বাতাসে ঝোপঝাড়গুলো গা ছমছম করা আওয়াজ করছে। কখনো কখনো কোনো পশু জঙ্গলের মধ্যে সুরসুর করে ঢুকে যাচ্ছে। হঠাৎ করে অদ্ভুত ভয়ঙ্কর করে একটা শিয়াল ডেকে উঠছে। একটা শিয়াল যখন ডাকছে তখন সঙ্গে সঙ্গে অনেকগুলো শিয়াল ডেকে উঠছে। একদিকে রাতের কালো আঁধার, আর সেই সঙ্গে এই শিয়ালের ডাক ভয়ঙ্কর এক পরিবেশ তৈরি করছিল সেই সময়। সেই ভয় নিয়ে গরুর গাড়ি নিয়ে আঁধার ভেদ করে চলছে বরযাত্রীর গরুর গাড়ি। গরুর গাড়ির গরুতে যে ঘণ্টাগুলো লাগানো আছে সেগুলো টুংটাং আওয়াজ করছে। রাত্রের নিস্তব্ধতা ভেঙে দিচ্ছে সেই গরুর গলায় লাগানো ঘণ্টাগুলোর টুংটাং আওয়াজ। এখন রাস্তায় কোনো আলো নেই। রাস্তায় আলো বলতে গরুর গাড়ির নিচে লাগানো হারিকেনের আলো। বিয়ে বাড়ি পৌঁছাতে প্রায় 1 ঘন্টা সময় লাগবে। তখন ভোর। সরু একটা রাস্তায় হঠাৎ গরুর গাড়ির চাকা আটকে গেল কাদায়। এমন ভাবে আটকালো, কাদা থেকে চাকা তুলে আনা সম্ভবই হচ্ছে না। কাদায় একদম, গ্রামের ভাষায় যেটা, কাদা একদম চাকাটা পুঁতে গেছে। তারা সবাই মিলে গাড়ি ধাক্কা দিয়েও চাকাটা কাদা থেকে তুলতে পারছে না। তারা পড়ল মস্ত বিপদে। ভোরের ঠিক আগে, চারপাশ অন্ধকার, কোনো মানুষজনও নেই। ঝিঁঝি পোকার ডাক ভোরের রহস্যময় আচরণকে আরো রহস্যপূর্ণ করে তুলেছে। অনেক চেষ্টা করার পরও গরু গাড়ি চাকা আর উঠছে না। রাস্তার আশেপাশে বন জঙ্গল, কোনো বাড়ি ঘরও দেখা যাচ্ছে না যে তারা কারো কাছে কোনো সাহায্য চাইবে। না, অনেক চেষ্টা করেও তারা সফল হয়নি, হচ্ছিল না। এমন সময় কোথা থেকে এক লোক হাত দিয়ে কান চুলকাতে চুলকাতে তাদের কাছে এসে উপস্থিত হলো। তারা খুব অবাক হয়েছিল। হঠাৎ করে লোকটি কোথা থেকে আসলো। লোকটি এসে বলল, এটা আপনাদের অভ্যাস নয়, আপনারা পারবেন না, আমি কাদা থেকে আপনাদের গাড়ি তুলে দিচ্ছি। 10 মিনিট চেষ্টার পর সত্যি সত্যি বরযাত্রীর যে কাদাতে আটকে গেছিল সেখান থেকে চাকাটি তুলে ফেললো লোকটি। লোকটির শরীরে অসীম শক্তি, মাফলার দিয়ে মুখ ঢেকে আছে, কথাবার্তা একদমই কম বলছে। গাড়ি কাদা থেকে উঠে যাওয়ার পর আমিনুল ভাই সহ বরযাত্রীরা হাঁপ ছেড়ে বাঁচল স্বাভাবিকভাবেই। তারা খুব খুশি হলো লোকটির ওপর। আমিনুল ভাই লোকটিকে ধন্যবাদ দিয়ে জিজ্ঞেস করলো, এই ভোরবেলায় আপনি কোথায় যাবেন আর কোথা থেকে আসলেন? লোকটি বলল যে সে চিন্তপুর যাবে, অর্থাৎ চিন্তপুর, আমি ছদ্মনাম বললাম, অর্থাৎ আমার ওই নিকটাত্মীয় মানে কনের গ্রামের বাড়ি যাবে, যেখানে আমিনুল ভাইরা যাচ্ছে বিয়ের উদ্দেশ্যে। বৃষ্টির কারণে কোনো গরুর গাড়ি পায়নি সে, তাই হেঁটে যাচ্ছে। ওই লোকটি আমিনুল ভাইকে এই তথ্য জানালো। আমিনুল ভাই বলল, তো তারাও তো সেখানে যাচ্ছে। লোকটিকে আমিনুল ভাই তাদের গরুর গাড়িতে ওঠার অনুরোধ করলো যে আপনাকে সেখানে পৌঁছে দেব। লোকটি গরুর গাড়িতে উঠলো। গরুর গাড়ি চলতে শুরু করলো। গরুর গলায় বাঁধা ঘন্টার টুংটাং আওয়াজ হচ্ছে। চলছে তো চলছে এই গরুর গাড়ি। রাস্তায় লোকটি কোনো কথা বলছিল না। আমিনুল দেখলো লোকটি শুধু কান চুলকাচ্ছে, আধা পাকা দাড়ি, পোশাক নোংরা, সঙ্গে একটা চটের ব্যাগ। আমিনুল ভাই লোকটিকে জিজ্ঞেস করলো, ওই গ্রামে কেন যাবেন আপনি? লোকটি যথারীতি কোনো উত্তর দিল না। অনেকক্ষণ পরে লোকটি ব্যাগ থেকে কিছু আগরবাতি বের করে আমিনুলের হাতে দিল, অর্থাৎ আমিনুল ভাইয়ের হাতে দিল। কান চুলকাতে চুলকাতে বলল, আমি আর যাব না ওই গ্রামে, আপনি আমাকে একটা কাজ করে দেবেন। ওই গ্রামের কদমতলায় একটি কবর আছে, সেই কবরে আমার হয়ে এই আগরবাতিগুলো জ্বালিয়ে দিবেন দয়া করে। লোকটি 1 প্যাকেট আগরবাতি আমিনুল ভাইয়ের হাতে দিল। আমিনুল ভাই অবাক হলো, বলল, তা করে দিব, কিন্তু কার কবর? লোকটি বলল, ওইখানে সবাই চেনে, আপনি একটু দয়া করে আগরবাতিগুলো ওই কবরের পাশে জ্বালিয়ে দিবেন। আমিনুল ভাই লোকটির নাম জিজ্ঞেস করলো। লোকটি বলল তার নাম বদি লম্বা। আমিনুল ভাই বলল, আপনার নাম বদি লম্বা? সে কথা না বলে হ্যাঁ সূচক মাথা নাড়ল। লোকটি গরুর গাড়ি থেকে নেমে পড়ল, কান চুলকাতে চুলকাতে চলে গেল কোথায় যেন। সে অন্ধকারে মিলিয়ে গেল, আর তাকে দেখা গেল না। রাস্তায় শুধু হারিকেনের আলো। যাই হোক, সকালে বিয়ে বাড়িতে বরযাত্রীর গাড়ি পৌঁছালো। দুপুরের মধ্যে বিয়ে শেষ হলো। ব্যস্ততার জন্য বদি লম্বার আগরবাতি জ্বালানোর কথা আমিনুল ভাই ভুলে গেছিল। স্বাভাবিক, বিয়ে বাড়ি, অনেক ব্যস্ততা। রওনা হবার সময় আমিনুল ভাই কনে পক্ষের এক আত্মীয়কে বলল, মানে রওনা হওয়ার ঠিক আগে তার
মনে পড়লো যে একজন তাকে আগরবাতি দিয়েছেন একটি কবরের পাশে এই আগরবাতিগুলো জ্বালানোর জন্য। তো আমিনুল ভাই তখন কনেপক্ষের এক আত্মীয়কে বলল যে তার একটি কাজ আছে, একজন তাকে কিছু আগরবাতি দিয়েছেন, আপনাদের এখানে একটা কদমতলা আছে, ওই কদমতলায় একটা কবর আছে, সেখানে আগরবাতিগুলো জ্বালানোর জন্য আমাকে জ্বালাতে হবে। একটি লোক আমাকে যে সাহায্য করেছিল খুব, সে আগরবাতিগুলো দিয়েছে। কনেপক্ষের আত্মীয়রা এবং কনে অর্থাৎ আমার ওই নিকট আত্মীয় কদমতলার কবরের কাছে নিয়ে গেল আমিনুল ভাইকে। আমিনুল ভাই আগরবাতিগুলো জ্বালালো। মানে আমিনুল ভাই কনেপক্ষের এক আত্মীয়কে জিজ্ঞেস করছিল যে এই কবরটি কার। কনেপক্ষের এক আত্মীয় তাকে বলল, এই গ্রামে এই গাছটি সবচেয়ে বড় কদম ফুলের গাছ, এই গাছে দিনের বেলায় অসংখ্য বাদুড় ঝুলে থাকতো, কদম ফুলের গাছের নিচে বসে থাকতো একটা পাগল। অনেক বছর ধরে তাদের গ্রামে থাকতো পাগলটি, কথা বলতো একেবারে কম, তাদের গ্রামে প্রায় 15 বছর ধরে ছিল সে। একদিন গ্রামবাসী দেখলো কদমতলায় লোকটি মরে পড়ে আছে। কোন সময় সে মারা গেছে কেউ জানে না। গ্রামের মানুষ খুব ভালোবাসতো তাকে, তার মৃত্যুতে গ্রামের সব মানুষ প্রায় কষ্ট পেয়েছিল। তাকে এই কদমতলাতেই গ্রামের মানুষ কবর দিয়েছিল। সারাদিন কান চুলকাতো সে, নাম ছিল বদি লম্বা। আমিনুল ভাই এই কথা শুনে ভীষণ ভয় পেল, অবাক হয়েছিল, ভয়ে তার শরীর বরফ হয়ে গেল, তার শরীর কাঁপতে লাগলো। আমিনুলের এমন অবস্থা দেখে কনে পক্ষের আত্মীয় জিজ্ঞেস করলো, আপনাকে আগরবাতি কে দিয়েছে? আমিনুল ভাই কাঁপতে কাঁপতে ঘামতে ঘামতে বলল, বদি লম্বা। তার নাম বদি লম্বা বলেছিল। লোকটিও কান চুলকাচ্ছিল। আমিনুল ভাই ও আমার নিকট আত্মীয় তাদের জীবনে ঘটে যাওয়া সত্য ঘটনাটি আমাকে যখন বলছিল, তারা শিহরিত হচ্ছিল 22 বছর আগের বিয়ের সেই দিনের ঘটনাটি মনে করে। তারা আশ্চর্য হয়েছিল, তাহলে কি এই মরে যাওয়া পাগল লোক বদি লম্বার সাথে তাদের দেখা হয়েছিল গত রাতে? অর্থাৎ তারা কি এই কবরে যে বদি লম্বা শুয়ে আছে, সেই বদি লম্বাকে দেখেছিল কিছুক্ষণ, মাত্র 3-4 ঘন্টা আগে? যদিও এগুলোর কোনো উত্তর তারা পাইনি, কিন্তু ঘটনাটি তাদের জীবনে সত্য ঘটেছিল। রাসেল ভাই, ঘটনাটি শোনানোর জন্য আপনাকে ধন্যবাদ। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আমরা চলে যাব ঘটনায়, কারণ আমাদের হাতে সময় একটু কম। আপনার ঘটনায় চলে যায়, আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাব আমরা। আসসালামু আলাইকুম রাসেল ভাই, ডিয়ার লিসেনার্স, আসসালামু আলাইকুম এন্ড হ্যাপি বার্থডে টু রেডিও ফুর্তি। আমি আব্দুল করিম চয়ন, রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলা থেকে এসেছি। জি রাসেল ভাই, আমি আমার ঘটনায় চলে যাচ্ছি। গতবার যখন আমি ঢাকা এসেছিলাম, তো যাওয়ার পথে আমার ফ্রেন্ড তার বাড়িতে ইনভাইট করেছিল আমাকে যাওয়ার জন্য। আচ্ছা। আর সেখানে আমার একটা কাজ ছিল ছোট্ট, আসলে একটা ছোটখাটো শর্ট ফিল্মে অভিনয় করেছিলাম। তো সেই জন্যই তার বাড়িতে যাওয়া। সেখানে আমি 2 রাত ছিলাম। আচ্ছা। তো প্রথম দিন আমি সকালবেলা 10টার দিকে তার বাড়িতে যাই। যাওয়ার পর ছিলাম একসাথে, কিন্তু খুব বেশি একটু সময় দিতে পারিনি। আর সদ্য বিবাহিত, কাজেই সংসারের চাপ সবকিছু সামলাতে হচ্ছে ওকে। আর বিকেলের দিকে আমরা একটু ঘুরতে বেরোলাম, তাতেও কিছু আমাকে গল্প শোনালো ওর বাড়িকে নিয়ে। আর এগুলো ও আমাকে অনেক আগেও বলেছিল, কিন্তু আমি বিশ্বাস করিনি। তারপর রাতে ফেরার পর গ্রামের ব্যাপার তো জানেনি ভাই, যে ইলেকট্রিসিটি থাকে না প্রায়। তো সোলার ছিল, কিন্তু সোলারের চার্জ ছিল না। তো আমরা রাত 11টার দিকে ও, আমার বন্ধু শুভ এবং ওর ওয়াইফ মাইশা আর আমরা 3 জন একসাথে বসে আড্ডা দিচ্ছিলাম। তো এক সময় মাইশা ভাবি আমাকে বলছিলেন যে তার বাড়িতে ঘটে যাওয়া কিছু ঘটনা। যে উনি বলছিলেন যে এরকম যে আমাদের বাড়িটাকে জিন পাহারা দেয়, আর বলছিল যে উঠোনের মধ্যে দাঁড়ালে যে বাড়িটাকে মনে হচ্ছে কেউ যেন একটা পর্দা দিয়ে ছেপে রেখেছে আর কি, সামিয়ানার মতো। আর আমি ওটা ফিল করেছি যে মাঝখানে দাঁড়িয়েছিলাম, তো দেখা যাচ্ছে যে মনে হচ্ছে যে আমি একটা ছোটখাটো গ্লোবের মধ্যে আছি আর কি, অন্যরকম একটা ফিলিং। তারপর আমি ওই ঘটনার জন্য বেশ ভয় পেয়ে যাই, যেটা কেমন ধরনের একটা জায়গায় চলে আসলাম আমি হঠাৎ করে, আর মনে হয় আসা ঠিক হয়নি। তো শুভকে বলার পর শুভ বললো যে না, তোর কোনো ক্ষতি করবে না। এর পিছনে একটা গল্প আছে ভাই, সেটা হচ্ছে যে শুভর 17 পুরুষ পূর্বে 2 জন লোক ছিল, এক লোকের 2 ছেলে ছিল। তো ওনারা 2 জন একটা ক্ষমতা পেয়েছিলেন আর কি। তো একজনের মনে ছিল এটা দিয়ে মানুষকে সাহায্য করা, মানুষের ভালো করার জন্য কাজে লাগিয়েছেন, আর একজন চাচ্ছিলেন এটাকে ব্ল্যাক ম্যাজিক হিসেবে ইউজ করার জন্য। আর যিনি ব্ল্যাক ম্যাজিক হিসেবে ইউজ করতে যাচ্ছিলেন, সে ভাই তার অপর ভাইয়ের ক্ষতি করার চেষ্টা করছিলেন আর কি, আর এলাকার উপর প্রভাব বিস্তার করতে যাচ্ছিলেন। কিন্তু অপর ভাই, যিনি ভালো চাচ্ছিলেন সবার, তিনি এটা হতে দেননি। এই জন্য তাদের 2 পরিবারের মধ্যে একটা শত্রুতা চলে আসে। তো এভাবেই প্রত্যেক 3 পুরুষ পর পর সবাই এই ক্ষমতাটা করে পাচ্ছে উত্তরাধিকার সূত্রে। তো সেই হিসেবে আমার বন্ধু এখন এই ক্ষমতার অধিকারী আর কি। আর ওই সময় থেকে তাদের মধ্যে একটা বই সংরক্ষিত হয়ে আসছে, যে বইটা তার কাছে আছে। রাসেল ভাই, আপনার জন্য বইটা পাঠিয়ে দিতে চেয়েছিল, কিন্তু আমি নেইনি আর কি, দায়ভারটা। আমরা ঘটনাটা শুনেছি প্লিজ। তো যেহেতু ইলেকট্রিসিটি ছিল না, তো আমরা অনেক রাত পর্যন্ত সেখানে আড্ডা দিই। আর ইলেকট্রিসিটি আসছে রাত 11টার দিকে। আচ্ছা, সরি ভাই, রাত 1টার দিকে। ওকে। তো আমরা তখন ডিনারটা সেরে নিই আর কি। আর যেহেতু আমি এর আগে ঘটনাগুলো শুনেছি যে এরকম একটা কিছু হচ্ছে, আর একটু ফিল করেছি একটা ব্যাপার, কাজে আমি খুবই ভয় পেয়েছিলাম। তো এই জন্য আমি বাইরে বের হতেও
ভয় পাচ্ছিলাম আর কি। তা আমার ওদের পাশের রুমে আমার শোয়ার ব্যবস্থা হয়েছিল, গেস্ট রুমে আর কি। তো আমি সেখানে যেতে ভয় পাচ্ছিলাম একা শোয়ার জন্য। তো আমি ওদেরকে অফার করলাম যে আমরা 3 জনই আড্ডা দিতে দিতে রাতটা কাটিয়ে দিই, আমি যেতে পারবো না আর কি ও রুমে। আচ্ছা। তো রাত 3টার দিকে আমার ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন পড়ে। তো গ্রামের বাড়িতে কিন্তু ওয়াশরুম গুলো নর্মালি লিভিং রুম থেকে বা বাসা থেকে একটু দূরেই হয়, আর অন্ধকার থাকে, লাইটিং এর ব্যবস্থা থাকে না। তো আমি ওর মোবাইলটা নিয়ে যাই আর কি, আর শুভকে বলি যে তুমি আর সাথে আয়, কারণ আমি একা যেতে পারবো না, ভয় পাচ্ছিলাম। তো আমার সাথে যাই ও। আর ওদের ওয়াশরুমের সামনে একটা লিচু গাছ আছে। তো আমি যখন ওয়াশরুম থেকে বের হলাম তখন শুভ আমাকে বললো তোকে একটা জিনিস দেখাবো, তুই কি ভয় পাবি? আমি বললাম আচ্ছা কি জিনিস দেখাবি, দেখা অলরেডি তো ভয় পেয়ে গেছি, এখন ভয় না পাওয়ার চেষ্টা করবো। তখন ও আমাকে একটা ডালে একটা পাখি দেখালো, সেটা হচ্ছে দোয়েল পাখি একটা। তো রাসেল ভাই পাখিটার চেহারাটা এমন ছিল যে আমরা যে নর্মালি বৃদ্ধ লোক দেখি, সে হচ্ছে যে 80-85 বছর হয়ে গেছে, উনি যেমনই থাকুক না কেন বোঝা যায় যে ইনি বৃদ্ধ। তো পাখিটার চেহারাটা এমনই ছিল, পালকগুলো তার ঝরা এবং একদম অন্যরকম ধূসর বনের আর কি, অ্যাজ ইউজুয়াল যে পাখিগুলো আমরা দেখি না সেরকম না। তো আমি মোবাইলে ফ্ল্যাশ ছিল, আমি সেটা দিয়ে দেখলাম যে একটা পাখি। তো রাস্তায় একটা আনবিলিভেবল ঘটনা এখানে যে ওই পাখিটার পাশাপাশি একটা ছোট একটা পাখি মানে হঠাৎ করে হাওয়া থেকে আবির্ভূত হলো, কোনো পাখা ঝাঁপানো নেই, কিছু নেই, অটোমেটিক্যালি ওখান থেকে শূন্য থেকে আর কি উদা হলো ওখানে একটা উদা হয়ে গেল একটা ছোট পাখি, যা আমি এটা বিশ্বাস করতে পারছিলাম না। তো পরে শুনি যে আরেকটা পাখি পাখা ঝাপটাচ্ছে, তো সেটা হচ্ছে আরেকটা ডালে দেখলাম আর কি। তো রাস্তায় আমি 5-5টা পাখি দেখলাম ওখানে, একটার পর একটা, আর দেখে মনে হচ্ছিল যে ওরা একটা ফ্যামিলির মতো আছে। আর আমার একটা স্ট্রেঞ্জ ব্যাপার সেটা হচ্ছে যে পাখিগুলো ভয় পাচ্ছিল না। আর ওরা আপনার এই ঘটনায় সবচেয়ে ভয়ঙ্কর জায়গা কোনটা একটু আমাদেরকে বলেন প্লিজ। রাসেল ভাই আমি বের হয়ে যেগুলো আমরা সিনেমাতে দেখে থাকি যে আপনার হচ্ছে যে কিছু একটা উদয় হচ্ছে এখানে, শূন্য থেকে কেউ একজন চলে আসলো, ঠিক এই ব্যাপারটা সব থেকে আমার কাছে ভয় লেগেছে যে পাখি একটা আছে ওখানে, তার পাশে শূন্য থেকে একটা পাখি চলে আসলো। এটা আমার কাছে সব থেকে বেশি। এটা আপনার স্টোরি, আপনাকে অনেক ধন্যবাদ। তো আমরা ডক্টর আলিফের দ্বিতীয় ঘটনাটা শুনে আসবো, আশা করছি এই ঘটনাটাও আপনাদের অনেক আনন্দ দেবে। চলুন শুনে আসি ঘটনাটি। জি, থ্যাংক ইউ রাসেল ভাই। আমার দ্বিতীয় ঘটনাটি হচ্ছে একজন মর্গের দারোয়ানের। জি, মর্গের দারোয়ান বলতে কি মর্গের কেয়ারটেকার। তো তিনি প্রায় অনেক দিন ধরে, প্রায় 16 বছর এই চাকরিতে জড়িত। একটি হসপিটালের মর্গে তিনি রেগুলারলি লাশ রিসিভ করতেন এবং ম্যাক্সিমাম লাশগুলাই আসতে হচ্ছে আপনার থানা থেকে। তো ধরে নেওয়া যেত যে এইসব লাশ পোস্টমর্টেম হয়েই যাবে আর কি। তো ওনার সাথে ছিল একজন ডোম ছিল আর কি, যে রেগুলারলি লাশগুলো কাটতো আর কি। তো গভর্নমেন্ট থেকে নিযুক্ত ছিল। তো দেখা যেত সবসময় সেই ডোম রেগুলারলি আসতো না, লাশ ওই মর্গেই থেকে যেত, কিছুদিন পরে যে কাটাছাটা হতো আর কি। তো ঘটনার দিন যে সবসময় বলে যে আজকে বলে রাসেল ভাই ঘটনার রাতে চলে যায়, সেদিন উনি আসলে ওনার ডিউটি শেষ হয়ে যায়। তো ডিউটি শেষ হয়ে যাওয়ার পরে ওনাকে একটা লোক বলে যে এই কাজটা করে দিতে হবে, সে তার বিনিময়ে সে কিছু টাকা পাবে। তো তার ডিউটি শেষ হয়ে যাওয়ার পরে সেই কাজটা করে সে বাড়ির দিকে যাচ্ছিল। তো হসপিটাল প্রেমিসিস তখনও ক্রস করে দেয়। হসপিটালের গেটে যাওয়ার পথেই আবার তাকে ডেকে পাঠানো হয়, বলা হয় যে তোমাকে আজকে রাতে এখানে ডিউটি দিতে হবে। রাতে ওই দিনের শিফটে যে ডিউটি ছিল সে মানে ওই জায়গা থেকে ওখানে নাই আর কি, ছুটিতে গেছে। তো বলেছে যে তোমাকে আজকে রাতে এবং কালকে পর্যন্ত ডিউটি দিতে হবে। তো অনেক আকুতি মিনতি করা, তো চাওয়ার পরও যে না আমি আজকে করতে পারবো না, কিন্তু তাকে রেহাই দিতে পারে না আর কি। তো তাকে থাকতে হয় সেখানে। তো তখন রাত্র 8টা কি 8:30 বাজে, এমন সময় 2টা লাশ আসে। ওই 2টা লাশ থানা থেকে পাঠানো হয় ডিরেক্ট। তো 2টা লাশকে তিনি মর্গের ভিতরে ঢুকিয়ে, লাশগুলা কি হয় ভ্যানে করেই মোস্ট অফ দ্য টাইম আসে, তো লাশগুলাকে রিসিভ করে স্ট্রেচারে করে মর্গের ভিতরে নিয়ে যাওয়া হতো আর কি। আচ্ছা। তো রাসেল ভাই উনি 2টা লাশ রাখতে এমন সময় কারেন্ট চলে যায়। তো কারেন্ট চলে গেলে রাসেল ভাই জেনারেটর ওই হসপিটালের একটা পোর্শনে থাকতো, কিন্তু এই মর্গ পোর্শনটাতে জেনারেটর লাইন আসতো না। তো অন্ধকার থাকবার কারণে ওই সাইডটা একটু পেছন দিকে পড়ে যায়। তো অন্ধকার থাকবার কারণে তিনি ওই রুম থেকে বের হয়ে একটু সামনের দিকে যায়। এটা 1998 সালের ঘটনা। তো রুম থেকে সামনে বের হয়ে যায় সিগারেট খেতে খেতে। তো বেরিয়ে দাঁড়ানোর পরে যে অন্ধকার হয়ে আছে, তো একটু গেটের দিকে যেতেই এমন সময় একটা ছেলে ভ্যানে করে একটা ডেড বডি নিয়ে আসে। আচ্ছা। তো ডেড বডি নিয়ে আসার পরে এই লোক ছেলেটাকে সে চেনে, মানে ছেলেটা ওই গ্রামেরই, তার যে পরিচিত গ্রামেরই একটা ছেলে। বলে কি রে বাবা বেটা তুই এখানে কি করিস? তো বলে যে আমি
একটা ডেড বডি নিয়ে আসছি, আসলে থানা থেকে নিয়ে আসছি, সেই সকালবেলা ডেড বডিটা পাইছি, থানায় নিয়ে গেছিলাম, বলে যে ফুলে টুলে একেবারে শেষ, আর ডেড বডিটা 2টা ভাগে বিভক্ত। তো বলে যে আচ্ছা ঠিক আছে, চাটাই দিয়ে ডেড বডিটা পেঁচানো। ঠিক আছে, তুই আমাকে হেল্প কর, মর্গের ভিতরে রেখে দিই। তো সামান্য একটু আলো দিয়ে মোটামুটি একটা কপি কোথা থেকে যেন অ্যারেঞ্জ করে নিয়ে এসে কপিটা বলেছে আবার দিয়ে আসতে হবে। তো কপিটা দিয়ে এসে মর্গের ভিতরে লাশ রেখে সে আবার কপিটা ওই জায়গায় দিয়ে এসে বলে ঠিক আছে তুই চলে যা, বলে যে আপনার ডেড বডিটা রেখে গেলাম, এখন কথা হচ্ছে যে আমি তো ডেড বডি নিয়ে আসছি, এই অন্ধকারের ভিতরে আমি তো বাড়িতে যেতে পারবো না, আপনি যদি পারেন আমাকে একটু আগায় দেন। তো দেখলো যে এখন ইলেকট্রিসিটি আসে না, ভিতরে তো বাইরে দাঁড়িয়ে থাকতে হবে, তো ওর একটু বাড়ি পর্যন্ত আগায় দিয়ে আসি। তো ওই হসপিটাল থেকে তার বাড়ি পর্যন্ত যেতে প্রায় 2 কিলোমিটার ম্যাক্সিমাম। তো হাঁটতে হাঁটতে কথা বলতে বলতে ছেলেটার প্রায় বাসা ওই যে জায়গায় নামিয়ে যায় আর কি, সেই জায়গা থেকে ছেলেটার বাসা 2 থেকে 3 মিনিট। তো ছেলেটাকে বলছে তুই চলে যা, আমি ব্যাক করি। তো হসপিটালের দিকে সে রওনা দেয়, হাঁটা দেয়। তো হাঁটতে হাঁটতে প্রায় 5-10 মিনিট হাঁটার পরে তিনি দেখেন একটা মেয়ে বসে বসে কাঁদছে। তো মাঝখান দিয়ে একটা জিনিস স্কিপ করে গেছি রাসেল ভাই, যখন এই ছেলেটা ডেড বডি নিয়ে আসে তো তখন উনি জিজ্ঞেস করে যে ডেড বডিটা কার, বলে যে একটা ডেড বডিটা মেয়ের। তো জিজ্ঞেস করতেছে বয়স কত, বলে বয়স 18 কি 19 হবে, আর ডেড বডিটা ফুল সেকেন্ড, আগে আগে আনিস নাই কেন? বলে যে আরে কি বলবো, সকালবেলা থানায় নিয়ে গেছি, থানায় ডিউটি অফিসার নাই, তো এই ডেড বডি পড়েছিল একদম গরমের মধ্যে গলিত অবস্থা, গন্ধ বেরিয়ে যাওয়ার মতো অবস্থা আর কি, ফুলে গেছে ডেড বডিটা। বাই দিস টাইম রাত তখন 11টা বাজে। তো উনি বলল যে এই অবস্থার কারণে একটু ফুলে গেছে, আপনি একটু ভিতরে ঠিক মতো ঢুকান। তো ওই বাসায় ছেড়ে দিয়ে আসে, সে রাস্তার মধ্যে যাচ্ছিল, এমন সময় দেখে একটা মেয়ে কাঁদছে। আচ্ছা, তো বলে যে আপনার কোনো সমস্যা? তো বলে যে আমার বোনকে সকালবেলা বাসার থেকে আর খুঁজে পাচ্ছে না, তো জামাইয়ের বাসায় ছিল, সেই বাসা থেকে বের হয়েছে, এখনো বাসায় যায় নাই, অনেক সারাটা দিন খুঁজলাম, বোনটাকে খুঁজে পাই নাই। তো উনি বললো যে আচ্ছা আপনার বোনের বয়স কত হইতে পারে? তো বলে যে আমার বোনের বয়স 19 বছর। বলে শোনেন, আমি আসলে আল্লাহ মাফ করুক, আমার কাছে একটা ডেড বডি এসছে, আপনি যদি চান তাহলে ডেড বডিটা একবার চেক করে যাইতে পারেন, কারণ ডেড বডিটা আপনার বোনেরও হইতে পারে, আর ডেড বডিটা বেওয়ারিশ, তো এখনো কোনো শনাক্তকারী আসে নাই। তো মহিলা বলে যে মহিলা তখনও কান্না করতে থাকে, তারও বেশি কান্না বেড়ে যায়। তখন উনি বললো যে আসলে আমার চাকরি তো 16 বছর, প্রথম অনেক মানুষজন কান্না করতো, তখন সান্ত্বনা দিতে পারতাম না, এখন আর এগুলা তেমন একটা গায়ে লাগে না, লোকজন কান্না করে, কেউ ক্লেম করে এসে নিয়ে যায়, শনাক্ত করে, কেউ শনাক্ত করে না, গভর্নমেন্টের টাকা পয়সায় দাফন করে দেওয়া হয়। তো ওই মহিলা তার সাথে হাঁটা ধরে ওই মহিলা হসপিটাল পর্যন্ত গেল। তখন পর্যন্ত কারেন্ট আসে রাত তখন 12টার উপরে। আচ্ছা, 12:30টার কাছাকাছি। আর যেহেতু ওই যে বললাম গভর্নমেন্টের নিযুক্ত ডোম, কোন সময় আসে কোনো ঠিক ঠিকানা নেই, কখন আসে, রাত কখনো 3টার দিকে আসে, 4টার দিকে, কখনো 10টার দিকেও আসে একদম। তো ওই মহিলা প্রায় ঘন্টাখানেক ওয়েট করে ডেড বডিটা দেখবার জন্য। তো ইলেকট্রিসিটি না আসার কারণে ওই মর্গের ভিতরে আবার ঢুকে ডেড বডি দেখাবে, এই অন্ধকারের মধ্যে তো সম্ভব না, আবার কপি নিয়ে আসতে যাবে। তিনি বললো যে আপনি এক কাজ করেন, ডেড বডি তো ভিতরে আজকে আপনি কোনোভাবেই নিতে পারবেন না, তো আপনি কালকে নিয়ে যান। তো বলে ওই মহিলা বলতেছে যে ভাই শোনেন, আসলে তো আমার কেউ নাই, আর আপনাকে একটা দায়িত্ব দিব, আপনি যদি ওনার শ্বশুর বাড়ি থেকে কেউ আসে, আপনি দয়া করে তাদেরকে ডেড বডিটা দিয়ে দিয়েন না আমি না আসা পর্যন্ত। আর যদি সম্ভব হয় আমাকে একটু উপকার করেন ডেড বডিটা দাফন করবার জন্য, আমার কাছে তেমন টাকা পয়সা নেই। তিনি বলেন যে আসলে যদি কেউ শনাক্ত করে ফেলে তখন আর ডেড বডির প্রতি গভর্নমেন্ট তেমন একটা নজর দেয় না, তখন তাকেই নিয়ে যেতে হয়। তারপর আমি চেষ্টা করবো যেন আপনি দাফন করা যায়, যদি এটা আপনার বোনের লাশ হয়। তো উনি বলে যে আচ্ছা ঠিক আছে। তো এর মধ্যে ইলেকট্রিসিটি চলে আসবে, এমন সময় মহিলাটা হাঁটা দেয়, মানে আপনার ইলেকট্রিসিটি আসছে আর মহিলাটা তার রাস্তায় হাঁটা দিয়ে চলে গেছে। তো দৌড়ে সামনে আগানোর পরেও মেয়েটাকে আর খুঁজে পায় নাই, যে মেয়েটা কোথায় চলে গেল। তো ভাবছে যে চলে গেছে হয়তো বা, কি আর করা। তো ইলেকট্রিসিটি আসার পর সে লাশগুলা মর্গের ভিতরে আবার সুন্দর করে স্ট্রেচার দিয়ে গুছিয়ে রাখলো, যাতে তার ওই ডোম আসলে যেন ইজিলি সব কাজ করতে পারে। তো ডোম আসলো রাত 2টার দিকে। তো উনি একটু মাতাল অবস্থায় এসছে, আর মোস্ট অফ দ্য টাইম ডোম গুলো আগে মাতাল অবস্থায় থাকতো। তো বলে যায় তো ডেড বডি গুলা রেডি কর। আচ্ছা, তো রেডি করবার সময় প্রথম লাশ খুলে স্ট্রেচার দিয়ে ওই ডোমের কাছে নিল। দ্বিতীয় লাশ খুলতেই রাসেল ভাই উনি সবচেয়ে বেশি মানে ডিরেক্টলি সে বলে ও আল্লাহ গো, মানে দেখেই অবাক হয়ে গেল, এটা হচ্ছে সেই ছেলের লাশ যে ছেলে
এই মেয়েটার লাশ নিয়ে আসছিল, একটা লাশ নিয়ে আসলো পরে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। সেই ছেলের লাশ, ওরে তো আমি মাত্র বাড়িতে নামাই দিয়ে আসলাম, এই ছেলের লাশ কিভাবে হয়? এখন এই মাতার লোককে তো আর কিছু বলার নাই, উনি বললে কিছু শুনবেও না। উনি নিজের মধ্যে কথাটা রাখলো, আর ওনার বুকটা আস্তে আস্তে ধরপর বেড়ে গেল, হার্টবিট বেড়ে গেল। বলে যে বুকের কলিজাটা যদি ছিঁড়ে কেউ নিয়ে যায় এই মুহূর্তে, আমার ওরকম লাগছিল। এই ছেলেটাকে মাত্র আমি বাসায় নামাই দিয়ে আসলাম, আর এই ছেলেটা আমার চাটাইয়ের মধ্যে শুয়ে আছে। তৃতীয় লাশটা যখন খুললো, উনি আরো বেশি অবাক হয়ে গেল। তৃতীয় লাশটা হচ্ছে সেই মহিলা, যে মহিলাটা বলে গেল যে এটা আমার বোনের লাশ। তো জিনিসটা খুব পেঁচানো, প্লাস উনি পেঁচানো, প্লাস উনি বলছে যে আসলে রাসেল, আমি লাস্টের জট খুলে দিব। পেঁচানোটা এরকম যে বলে যে আমি আমার এত বছরের লাইফে এতগুলা লাশ আমার হাতের উপর দিয়ে গেল, কত মানুষকে লাশ বুঝাই দিলাম, কত মানুষকে বুঝাতে পারলাম না, কবর দিয়ে দিলাম, অথচ এই দুইটা লাশের সাথে আমার সাথে এরকম ভাবে ঘটলো যে এই দুইটা লাশ স্বয়ং আমার সামনে একটু আগে ছিল। আমার মনের অবস্থা কিরকম, আপনার কেমন হতে পারে রাসেল ভাই আমি জানি না। আমি নিজে যখন চিন্তা করি এই জিনিসটা ভাবে নিজেকে বসে, তখন মাথা টাথা উল্টা পাল্টা হয়ে যায়। তো বললো যে লাশ সব কাজ যখন শেষ, পরের দিন সকালবেলা সেই ছেলেটার লাশ নিতে আসে তার পরিবারের লোকজন, আর পরিবারের লোকজন তো তার পরিচিত। এখন পরিবারের লোকজনদেরকে যদি সে এই কথা বলে যে আমি ওর সাথে গতকালকে রাত বিকালবেলা মিট করেছিলাম, ও বলে আরো বেশি ভয় পেয়ে যায়, আরো বেশি ভয় পাবে। হ্যাঁ, সেটাই। তো তুমি আর এগুলি কথাগুলা কাউকে কিছু না বলে লাশ হস্তান্তর করে দেয়। আর সবচেয়ে কষ্ট হচ্ছে যে ওই মেয়েটার লাশ আর কেউ শনাক্ত করতে আসে নাই। মেয়েটার দুই পাশ বিভক্ত ছিল আর ফুলে গেছে যে, কিন্তু যখন মেয়েটার সাথে কথা বলে ওই মুহূর্তে ফোলা পাপা লাগে নাই, যে ওই চেহারাটাই ফুলে আছে, এটা একদম পরিষ্কার। তো পরে লাশ ওই মাঝখান দিয়ে জোড়া দিয়ে দেয় ডোম, এবং ওই লাশটা দাফন করার জন্য তিনি নিজে গভর্নমেন্ট প্রসেস কমপ্লিট করে দাফনের ব্যবস্থা করে, নিজে দাফন করে, জানাজার করে, তারপরে লোকজন নিয়ে নিজে দাফন করে, তারপরে ক্ষান্ত হয়। তো রাসেল ভাই উনি বলে যে আমার এতদিনের অভিজ্ঞতায় কখনো এরকম ভাবে দুইটা লাশ আমার সামনে দিয়ে এসে চলে যাবে আমি কখনো কল্পনাও করতে পারি নাই। আর মোস্ট ইম্পর্টেন্ট কথা হচ্ছে রাসেল ভাই, এইটার একটা কানেকশন উনি বলল যে পরবর্তীতে জানা গেছে যে আশেপাশের প্রত্যক্ষদর্শীরা যারা দূর থেকে দেখছে তারা বলছে যে এই ছেলেটা একটা মেয়ে বাঁচাইতে গেছিল। এখন এটা কোন মেয়ে? মাঝখানে ছেলেটা একটা মেয়ে তখন ওই মুহূর্তে কাটা পড়ে, আর একটা ছেলে দৌড়ে বাঁচাতে যায়, ওই মুহূর্তে দুইজনই মারা যায়। পুলিশ কেস হবে দেখে কেউ কারো কাছে আগাই যায় নাই। তো মেয়েটার লাশটা পরে ছেলেটা যেভাবে নিয়ে আসছে, ছেলেটা কি করে ট্রেনের সাথে বাড়ি খায়, বাড়ি খাওয়ার পরে দূরে ছিটকে পড়ে, আর মেয়েটা মাঝখান দিয়ে কাটা পড়ে যায়। তো এইভাবেই রাসেল ভাই কানেক্ট, মানে উনি বলেছে হয়তো বা এইভাবেই কানেক্টেড হয়েছিল। হ্যাঁ, স্বাভাবিকভাবেই কানেক্টেড আর কি। এটাই ছিল রাসেল ভাই ঘটনা। অনেক ধন্যবাদ। আমরা অডিও ক্লিপে যাচ্ছি। হ্যালো লিসনার্স, হ্যালো রাসেল ভাই, আমি অভিজিৎ চক্রবর্তী বলছি, টুটপাড়া 2 নং ক্রস রোড, খুলনা থেকে। আমি বর্তমানে পড়াশোনা করছি খুলনা বিশ্ববিদ্যালয়ে, আর তাই অনেক ইচ্ছা থাকা সত্ত্বেও আমার পক্ষে ঠিক সম্ভব নয় এই মুহূর্তে স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করা। তো যাই হোক, আমি যে ঘটনা আপনাদের সাথে আজকে শেয়ার করতে চাচ্ছি, এটা ঠিক টিপিক্যাল আমরা যেরকম ঘটনা শুনে থাকি সেরকম ঘটনা নয়, তবে অবশ্যই কিছু অস্বাভাবিকতা আছে এর সাথে, যার জন্য আমার কাছে মনে হলো যে আমি হয়তো শেয়ার করতে পারি। আমাদের গুরুজন যারা, তারা আমাদেরকে দিনের কিছু বিশেষ মুহূর্তের কথা বলে থাকেন যে এই সময়গুলো ঠিক ভালো নয়, এই সময়গুলোতে নাকি গাছে চড়া উচিত না, কিংবা জলের কাছে যাওয়া উচিত না, নির্জন জায়গায় একা থাকা উচিত না। যেরকম ভর দুপুর বেলা, কাল সন্ধ্যা, তারপর মধ্যরাত, এই সময়গুলোতে নাকি খারাপ শক্তি বিস্তার লাভ করে, যার কারণে আমাদেরকে সতর্ক করা হয় যে আমরা যেন এই সময়গুলো এড়িয়ে চলি এবং যেন সাবধান থাকি। তো আমার যে দুটো ঘটনা আমি বলবো, এই দুটো ঘটনা মূলত এই সময় রিলেটেড, যে কেন এরকম বলা হয় বা কিরকম কি হতে পারে। প্রথম ঘটনাটা আমার মায়ের কাছ থেকে শোনা। এটা ঘটেছিল আমার ছোট মামার সাথে। আমার মায়েরা ছিলেন 5 ভাই বোন, সেখান থেকে বর্তমানে 3 জন বেঁচে নেই, আমার এক মামা এবং আমার মা বেঁচে আছেন। তো আমি যখনকার কথা বলছি এটা আমাদের মুক্তিযুদ্ধের আগের কথা। সে সময় আমার ছোট মামার নাম ছিল পিন্টু মামার বয়স 3.5 বছর। ওই সময়কারই ঘটনা। তো যখনকার কথা বলছি, লোকেশনটা একটু বলে নিই। এটা হচ্ছে খুলনার একটা জায়গা, খুলনার বটিয়াঘাটার একটা গ্রামের নাম হচ্ছে বারোয়ারিয়া। তো সেই বারোয়ারিয়া গ্রামের ঘটনা।
যেদিনকার ঘটনা সেদিন সকালের দিকে আর কি পিন্টু মামার সাথে আমার দিদিমা মানে আমার নানি তার কথা কাটাকাটি হয়। ছোট মানুষ ছিলেন, ছোট মানুষ অভিমান করে আর কি বাড়ি থেকে বের হয়। এমনি ছেলে বাইরে খেলাধুলা করে বেড়াতো, তো ওরকম ভাবে আর কি বেরিয়ে যায়। দিদিমা ওইটা নিয়ে বোধ করে নাই। তো যতটুকু শোনা যায় এরকম যে পাশে এরকম আমার সেই মায়ের কাকাদের বাসা ছিল, তো এরকম আর কি ছোট কাকার বাড়িতে যায়, গিয়ে ওখানটা ছোট কাকা ভাত খাচ্ছিল, আমার মায়ের ছোট কাকা ভাত খাচ্ছিল, তার সাথে একসাথে বসে নাকি ভাত খায়। ভাত খাবার পর মায়ের কাকিমা আর কি পিন্টু মামাকে বলে যে যা তোর মাকে গিয়ে বল তোকে যেন মুখ ধুইয়ে দেয়। তো গ্রামের দিকে জানবেন যে ওই সময় মানে সেই মুক্তিযুদ্ধের আগে আর কি ওই সময় কিন্তু জলের খুব ভালো ব্যবস্থা ছিল না। তো গ্রামের দিকে তখন ওরকম খালের জল ব্যবহার করা হতো বিভিন্ন কাজে আর কি। তো আমার মামা বাড়িরও ওরকম পাশে একটা খাল ছিল, বাড়ির একটু পাশে। সেই খালে ওরকম গাছ ফেলে বা সিস্টেম করে আর কি ঘাট করা হয়, যেখানটায় থালা বাসন ধোয়া হতো বা এমনি কাপড় কাচা হতো বা এরকম। তো যেটা হয় যে আমার দিদিমা তার রান্না বান্না প্রায় শেষ, তখন উনি স্নান করতে যাবেন। তো ছেলেকে ডাকাডাকি করছেন আর কি যে ছেলে কোথায় গেল, ছেলেকে নিয়ে একবার স্নান করে আসবেন। তো খুঁজে পাওয়া যাচ্ছে না। আর এরকম সময় ওই যে বাড়িতে খেয়েছিল আর কি সেই বাড়ি মায়ের ছোট কাকিমা উনি আর কি ঘাটে গিয়েছিলেন থালা বাসন ধুতে। তো সেই সময় উনি হঠাৎ করে নোটিশ করেন যে ঘাট থেকে একটু দূরে কিছু একটা ভাসছে। দেন উনি আর কি ওইটা দেখে উনি বুঝতে পারেন যে ওইটা মানে কাপড় দেখে চিনতে পেরেছিলেন আর কি। উনি লাফ দিয়ে পড়েন এবং খুব চিৎকার করে ওঠেন আর কি। তো আলটিমেটলি যেটা হয় যে ওইটা পিন্টু মামার ডেড বডি ছিল। যখন তোলা হয় কিছু অস্বাভাবিক জিনিস দেখতে পাওয়া যায়, যেরকম আর কি মামার পেটে এক ফোঁটাও জল ছিল না, গা তখনও গরম ছিল, মুখের ভিতর ভাত ছিল, এবং সব থেকে অদ্ভুত যে ব্যাপার সেটা হচ্ছে মামার ঘাড় ভাঙা ছিল। কাজে মৃত্যুর কারণ কিন্তু মানে অবশ্যই জল পেটে চলে গেছে এই জন্য কিন্তু না, দম আটকে মারা গেছে এমনটাও কিন্তু ছিল না। মৃত্যুর কারণটা অস্বাভাবিক ছিল। আর সময়টা ছিল হচ্ছে একদম ভর দুপুর বেলা। তো এই ঘটনাটা শোনা আমার মায়ের কাছ থেকে। আমি যখন শুনি তখন আমি ছোট, আর শোনার পর আমার কাছে মনে হচ্ছে শুধু একটা গল্প, কারণ আমি তো বুঝতে ছিলাম না, এমনি জাস্ট শোনা আর কি। আমার কাছে কোনো এক্সপ্লেনেশন ছিল না। যাই হোক, আমার কাছে বিশ্বাস করাটা একটু কঠিন ছিল যে সত্যি এরকম কিছু ঘটেছিল কিনা। কিন্তু তার কিছু পরে আমার সমসাময়িক সময়ে প্রায় আরো একটা ঘটনা ঘটে আমাদের টুটপাড়াতেই, এবং যেটা আসলে সত্যি আমাকে অনেক কনফিউশনের ভিতরে ফেলে দেয় যে ব্যাপারটা আসলে বিশ্বাস করা যায় কিনা। যখনকার কথা বলছি এটা হচ্ছে দ্বিতীয় ঘটনা। দ্বিতীয় ঘটনাটা ঘটে 2005 সালে। টুটপাড়াতে আমার পাড়াতে একটা বন্ধু ছিল, ছেলেটার নাম নিলয়। নিলয় আমাদের বয়সী ছিল, আমরা একই ক্লাসে পড়তাম। তো ওর সাথে এমনি কথাবার্তা হতো, আমরা খেলাধুলা করেছি এক সময়। তো যখনকার কথা বলছি সেদিন আর কি খুব বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির ভেতরেই নিলয় ওরকম কিছু ছেলেদের সাথে রাস্তায় ক্রিকেট খেলে। ক্রিকেট খেলার পর ওরকম গায়ে কাদাটা মেখে যায়। মেখে যাওয়ার পর আমাদের বাড়ির পাশে একটা পুকুর ছিল, সেই পুকুরে আর কি সবাই স্নান করতে যায়। তো ওদিন নিলয়ও আর কি গিয়েছিল সবার সাথে। তবে যেটা হয় যে ছেলেরা সবাই আগে চলে গিয়েছিল, ওর যেতে একটু দেরি হয়ে যায়। নিলয় এমনি সাঁতার জানে, আর ওই পুকুরে এমনি ছেলে মেয়ে প্রায় যেত, সাঁতার কাটতো, নিলয় যেত, যার জন্য এটা ঠিক নতুন নয়, ও প্রায় যেত আর কি পুকুরে সাঁতার কাটতে। তো ও যেতে একটু দেরি হয়ে যায়। তো যখন সব ছেলেরা প্রায় চলে এসেছে স্নান করে, তো তখন আর কি ও যায়, এবং ওই সময় আর কি পুকুরের পাশে এক কাকিমা, যিনি পাশেই থাকেন, ওই বাড়ির ভিতরে থাকতেন, উনি আর কি দেখেন যে নিলয় এরকম স্নান করতে নামছে পুকুরে। তো উনি ওইটা দেখে উনি কিছু মনে করেন আসলে, কারণ এটা খুব সাধারণ একটা ঘটনা, আগেও তো স্নান করতে এসেছে এখানে। তো যাই হোক, এরপর যেটা হয় যে ওই দিন নিলয়কে খুঁজে পাওয়া যাচ্ছে না। তো এমন হয় যে এমন পর্যায়ে চলে যায়, মাইকিং করা হচ্ছে, নিখোঁজ সংখ্যা আছে, নিলয়কে খুঁজে পাওয়া যাচ্ছে না। সন্ধ্যা হয়ে গেছে প্রায়, তো সন্ধ্যার সময় ওরকম তখন পর্যন্ত ওকে খুঁজে পাওয়া যায় না। আমরা এটা নিউজ শুনেছিলাম, আমরা নিজেরাও খুব টেনশনের ভেতরে ছিলাম সেটা কোথায় গেল। তো এরপর যেটা হয় যে দেখবেন আমাদের সন্ধ্যাবেলা ওরকম পুজো দেওয়ার ব্যাপার থাকে, এবং তার জন্য আর কি হাত মুখ ধুয়ে যাওয়া লাগে। তো ওই যে কাকিমা যে আর কি দুপুর বেলায় ওকে দেখেছিল পুকুরের ঘাটে, উনি ওই সময় ঠাকুর ঘরে যাবেন,
তো যার জন্য উনি সেই পুকুরের পাড়ে যান উনি হাত মুখ ধোয়ার জন্য। পুকুর পাড়টা ছিল হচ্ছে শান বাধাই করা, তো 2-3 ধাপ নেমে তারপর হচ্ছে হাত মুখ ধুতে হয়। তো উনি যখন 2-3 ধাপ নামলেন, নেমে উনি আর কি পা ধুচ্ছিলেন। ধোয়ার সময় ওনার পায়ে কিছু জিনিস বাঁধে, মানে একটা কিছুর সাথে ধাক্কা লাগছে এরকম বুঝতে পারে, এবং ওনার কাছে কেমন লাগে উনি টেনে তোলার চেষ্টা করেন এবং উনি দেখে চিৎকার করে ওঠেন। ওইটা মূলত নিলয় টের পড়েছিল। তো চিৎকার করার পর যেটা হয় যে সবাই ছুটে এসে তোলা হয়, এবং তোলার পরে কিছু অদ্ভুত জিনিস দেখা যায়, অনেকটাই সিমিলার মামার সেই ঘটনাটার সাথে। নিলয়ের পেটে একদমই জল ছিল না, এবং সব থেকে অদ্ভুত ব্যাপার যেটা, সেটা হচ্ছে নিলয়েরও ঘাড় ভাঙা ছিল। তো এই হচ্ছে ঘটনা। আর সময়টা খেয়াল করবেন, সময়টা হচ্ছিল একদম দুপুরবেলা। সত্যি বলতে আমার কাছে কোনো ব্যাখ্যা নেই এই দুটো ঘটনার, যে আসলে কিভাবে কি হয়েছিল না হয়েছিল। কারণ মৃত্যুর কারণ কিন্তু অবশ্যই পেটে জল চলে গেছে বা শ্বাসরোধ হয়ে মারা গেছে এমনটা কিন্তু না। দুটো ক্ষেত্রেই সময়টা একই ছিল, ভর দুপুরবেলা, সিমটম একই রকম ছিল, ঘাড় ভাঙা। যদি আপনাদের কারো কাছে কোনো এক্সপ্লেনেশন থেকে থাকে, যদি কেউ বলতে পারে যেটা কেন হতে পারে, তো প্লিজ জানাবেন। সবাইকে ধন্যবাদ। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনা যাবো আমরা। আসসালামু আলাইকুম, আমি তানবীর আহমেদ রিফাত, জি। কুমিল্লা থেকে এসেছি, ঢাকার মহাখালীতে থাকি। তো আমি আমার হিস্ট্রিতে যাওয়ার আগে সবাইকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ। তো রাসেল ভাই, আজকে আমি যে গল্পটা আপনাদের সাথে শেয়ার করব সেটা আমার রুমমেট মিনারের কাছ থেকে শোনা। ওর বাড়ি নোয়াখালীতে, নোয়াখালী কোন একটা গ্রামে। ওর আম্মুর সাথে এই ঘটনাটা ঘটেছে। ঘটনাটা হয়েছিল আনুমানিক 75-এর দিকে। তখন ছিল একটা ধান কাটার মৌসুম। ওর আব্বা একটা প্রাইভেট কোম্পানিতে জব করতো। সেখান থেকে বিকালে এসে উনি যে কৃষকরা ছিল বা ওনার কাজে যে লোকেরা ছিল তাদেরকে নিয়ে ধান কাটতে যেতেন। আর এদিকে ওর মা রাত জেগে, সকাল থেকে রাত জেগে ধান সেদ্ধ করতেন, ধান সেদ্ধ করতেন। তো যেদিনই ঘটনা, ওই দিন ওনার আব্বা ধান কাটতে গেলেন, সেদিন আন্টিও ধান সেদ্ধ করছিলেন। তো ধান সিদ্ধ করতে করতে রাসেল ভাই তখন ইলেকট্রিসিটি ছিল না, কুপির ব্যবস্থা, হারিকেনের ব্যবস্থা ছিল। তো ধান সিদ্ধ করতে করতে অনেক রাত হয়ে যায়, আনুমানিক 12টা-1টা। যেহেতু ইলেকট্রিসিটি ছিল না, তার উপর গ্রাম, বুঝতেই পারছেন অনেক আগে একদম। তারপর উনি ধান সেদ্ধ করে সবকিছু একদম ওকে করে উনি ফ্রেশ হওয়ার জন্য গোসল করতে গেলেন। তো ওনাদের গ্রামে ওনার বাড়ির পাশেই পুকুর ছিল। পুকুরে গোসল করতে যান, হাতে ছিল কুপি। তো উনি যখন গোসল করতে গেলেন, গোসল করতে গিয়ে উনি পুকুরের ঘাটে কুপি ডালতে যতটুকু দেখা যায়, উনি দেখলেন যে একজন সুন্দর একজন মহিলা সেখানে গোসল করছে। তো উনি চিন্তা করলেন হয়তো পাড়া প্রতিবেশী কেউ হবে, গোসল করছে। তো উনি ওনার পরিচিত কয়েকজন নাম ধরে ডাকলেন। কিন্তু রাসেল ভাই, উনি নাম ধরে ডাকলেন ঠিক, কিন্তু ওই মহিলা কোনো সারা শব্দ করেনি, সে তার মতো করে গোসল করছে। তো তিনি চিন্তা করলেন হয়তো নতুন কেউ হয়েছে, আসছে, এই জন্য হয়তো তার সাথে কথা বলছে না বা ডাকে কোনো সারা শব্দ করছে না। তো উনি ওনার মতো করে গোসল করে একদিক দিয়ে নেমে ঘাটের একদিক দিয়ে নেমে গোসল করে চলে আসেন। তো আসার পর ওনার হাজবেন্ড এখনো আসেনি। তো উনি চিন্তা করলেন যে যেহেতু অনেক সারাদিন পরিশ্রম করলেন, তো একটু জিরিয়ে নেই। তো রাসেল ভাই আগেকার দিনে যে বেড়ার ঘরে যে বেড়ার দরজা ছিল, ওই দরজাটা একটু হালকা ভাবে লাগিয়ে ভেতরে যে হারিকেন ছিল, হারিকেনের যে আলোটা ওইটা একটু নিবু করে উনি জ্বালিয়ে রেখেছিলেন। রেখে উনি খাটের উপর শুয়ে হঠাৎ ঘুমিয়ে পড়েন। তো ঘুমিয়ে পড়েন, হঠাৎ করে এক পর্যায়ে তার ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে যাওয়ার পরে তিনি ফিল করেন যে তার গলার মধ্যে কেউ চেপে ধরে আছে, তার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। শুধু চেপে ধরে আছে এটাই বড় কথা না, ওনাকে টেনে হিসড়ে ঘরের বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এক প্রকার দুজনে মিলে, মানে যে অদৃশ্য জিনিসটা তাকে ধরে রেখেছে এবং তিনি দুজনে মিলে খুব ধস্তাধস্তি করছে। মানে এই ধস্তাধস্তি, এমন ধস্তাধস্তি, মানে অনেক রকম ধস্তাধস্তি হচ্ছে। ইভেন তার গলার মধ্যে এবং তার পায়ের মধ্যে, পায়ে ধরে তো নিয়ে যাচ্ছে, পায়ের মধ্যে ক্রেস পড়ে যায়, দাগ পড়ে যায়। এই ফাঁকে ওনার হাজবেন্ড আসলেন। আসার পর ওনার হাজবেন্ড যেটা বললেন যে উনি দেখলেন যে ওনার স্ত্রী ওই দরজার সামনে বসে হাত পাও ছোড়াছুড়ি করছে। সাথে সাথে গিয়ে উনি ওনার ওয়াইফকে ধরলেন। ধরার পরে উনি সেন্সলেস হয়ে যান, অজ্ঞান হয়ে যান। যাওয়ার পরে ওই রাতে অনেক পানি টানি দেওয়া হয়েছে, বাট উনি শুধু গান ফেরেন ওনার। তো উনি সকালবেলায় মসজিদে যে ইমাম সাহেব ছিলেন, গ্রামের মসজিদে ইমাম সাহেবকে নিয়ে আসলেন। আনার পরে উনি দোয়া দরুদ পরে ওনাকে ফু দেন, পানি পরে দেন। দেওয়ার পরে জাকালার রহমতে উনি সুস্থ হয়। হওয়ার পরে
ওর ওই হুজুরকে জিজ্ঞাসা করে যে হুজুর আসলে ওর হয়েছিল ওটা কি, গতকাল রাত্রে ওকে দেখলাম এমন এমন, ওর প্রবলেমটা কি। তো হুজুর যেটা বললেন যে আসলে গতকাল রাত্রে আপনার স্ত্রী যে পুকুরে গোসল করতে গিয়ে যে মহিলাটাকে দেখেছিল ওটা ছিল একটা পরী। পরী ওখানে নিরিবিলি গোসল করছিল, কিন্তু আপনার ওয়াইফ গিয়ে তাকে ডিস্টার্ব করার ফলে সে তার উপর খুব রাগান্বিত হয়। রাগান্বিত হওয়ার ফলে সে প্রতিশোধ স্বরূপ রাতে তাকে মেরে ফেলতে চায়, বা তাকে যদি বাড়ি থেকে নিয়ে যেত তাহলে তার হয়তো এতক্ষণ ডেড বডি পাওয়া যেত। তো রাসেল ভাই ওনাকে তাবিজ পরা দেওয়া হয়, তাবিজ দেওয়া হয়, পানি পরা দেওয়া হয়, দেওয়ার পরে বলা হয় যে এগুলা ব্যবহার করার জন্য। তো রাসেল ভাই ঘটনাটা এখানে শেষ হয়ে গেলে পারতো। তো অনেক বছর পর ওনাকে বলা হয়েছিল কন্টিনিউ তাবিজটা ইউজ করার জন্য, কিন্তু অনেক বছর পর উনি একবার অজু করার জন্য উনি তাবিজটা খুলে রাখেন। খুলে উনি মাগরিবের সময় অজু করতে চান, ওই ঘাট দিয়ে তিনি অজু করতে যান। যাওয়ার সময় তিনি যখন ঘাটে নামবেন, হঠাৎ করে কে যেন তাকে গলায় চেপে ধরে একদম উপরে তুলে সজোরে পেছনের দিকে ধাক্কা মেরে ফেলে দিলে ওনার পেছনে সুপারি গাছ ছিল, সুপারি গাছের মধ্যে উনি ওনার পিঠ লেগে প্রচন্ড রকমের আঘাত পান এবং তিনি সেখানে অবস্থান হয়ে যান। ওনাকে আবার ধরাধরি করে ওখান থেকে নিয়ে আসা হয়। নিয়ে আসার পরে ওনাকে আবার ওই পানি পড়া বা তাবিজ দেওয়া হয়। হুজুরকে আনা হয়। তখন ওই হুজুর ছিলেন না, অন্য হুজুর ছিলেন। তো হুজুর বলেন হয়তো ওনার সাথে আগে যে জিনিসটা ছিল বা নতুন কোন একটা জিনিস হয়তো ওনার উপরে অ্যাটাক করেছে। অ্যাটাক করার পর আজকে তিনি যেহেতু তাবিজটা খুলে রেখেছেন, তো তাকে অ্যাটাক করে একটা মোক্ষম সময় পেয়ে যায়, যার কারণে তাকে আজকে অ্যাটাক করা হয়। যাকে আল্লাহ বাঁচিয়েছে, যেহেতু মাগরিব রক্ত আজানও পড়ে গেছে, সেই জন্য আল্লাহ বাঁচিয়েছে, তিনি এখন সম্পূর্ণ সুস্থ। তবে তিনি যতদিন বেঁচে আছেন ওই তাবিজটা তাকে কন্টিনিউ ব্যবহার করতে হবে। তো রাসেল ভাই, এটা ছিল আমার ঘটনা। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য। আপনাকে অনেক 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 ধন্যবাদ। আমরা একটা অডিও ক্লিপ তার আগে শুনে আসি, তারপরে আবার ঘটনা যাব। সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। স্টে টিউন টু রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। আমার নাম জিয়াউদ্দিন অভি। যে ঘটনা আজ আমি বলতে চাচ্ছি সেটা আমার নয়, আমার একটা বেস্ট ফ্রেন্ডের। বাট সে বেস্ট ফ্রেন্ড কিছুতেই তার নাম প্রকাশ হতে যাচ্ছে না, সো ধরে নি তার নাম ফরহাদ চিটাগাং মেডিকেল কলেজ থেকে সদ্য পাশ করা ডাক্তার হওয়ার পর তার পোস্টিং হয় ফরিদপুরের এক অখ্যাত গ্রামে। সরি, আমি গ্রামের নামটা ঠিক প্রকাশ হতে যাচ্ছি না, তবে সেই গ্রামটা এখনো দুর্গম এবং অনুন্নত। ফরহাদ মানব সেবার মহান ব্রত নিয়ে সে গ্রামে যায় এবং অল্প কিছুদিনের মধ্যে সে খুব বিখ্যাত হয়ে যায়। যাই হোক, ঘটনার দিন রাত্রেবেলা আমার বন্ধু ডিউটিরত ছিল। রাত 10টা, বাইরে প্রচন্ড বৃষ্টি। হঠাৎ হইচই শোনা যায়, একজন রোগী এসছে হাসপাতালে প্রচন্ড ব্যথা নিয়ে। আমার বন্ধু চিনতে পারলো সেই রোগীকে। সে ওই এলাকার চেয়ারম্যান। খারাপ মানুষ হিসেবে এলাকায় তার খুব দুর্নাম। 2 দিন আগে তার জেলার সদর হাসপাতালে তার অ্যাপেন্ডিসাইটিসের অপারেশন হয়। এরপর বাসায় আসার পর হঠাৎ তার সেলাই মুখে প্রচন্ড ব্যথা অনুভূত হয়। সো ফরহাদ দেখে শুনে তাকে পেন কিলার ইনজেক্ট করে দেন। কিছুক্ষণের মধ্যে তিনি ঘুমিয়ে পড়েন। সে রাতে তাকে কেবিনে রাখা হয়, প্রাইভেট কেবিনে। ফরহাদ প্রচন্ড বৃষ্টির মধ্যে হাসপাতাল আটকা পড়ে। হাসপাতালের দপ্তরে আর চেয়ারম্যানের সাথে আসা তার বড় ছেলের সাথে গল্প করতে করতে অপেক্ষা করে বৃষ্টি কমে আসার। বাট বৃষ্টিটা কমে না। রাতের 1টা-1:30টার দিকে এই বৃষ্টি তুমুল ঝড়ে পরিণত হয়। এমন সময় হাসপাতালে কারেন্টটাও চলে যায়। চেয়ারম্যানের বড় ছেলে একটু দূরে সরে যায় সিগারেট খাবে বলে। হাসপাতালে 5 জন কর্মচারী, 4 জন ঘুমে আর 1 জন ফরহাদের সাথে। এমন সময় ফরহাদের আর দপ্তরে 2 জন একসাথেই শুনতে পায় এক নারী কণ্ঠের কান্নার শব্দ, যেন সর্বস্ব হারিয়ে কেউ কাঁদছে। ফরহাদ ছুটে যায় হাসপাতালে গেটের সামনে। যাই দেখে ঘোমটা পরা এক যুবতী একটা বাচ্চাকে নিয়ে বসে আছে বৃষ্টির মধ্যে আর কাঁদছেন। বাচ্চাটির বয়স খুব ছোট, জাস্ট 1-2 দিনের হবে। বাচ্চাটি জাস্ট অচল হয়ে পড়ে আছে মায়ের কোলে। ফরহাদ দৌড় দিয়ে মার কোল থেকে বাচ্চাটি নিয়ে হাসপাতালের ভিতরে চলে যায়। তাড়াহুড়ো করে একটি বেডে শুয়ে দিয়ে বাচ্চাটাকে পরীক্ষা করতে থাকে আর দপ্তরকে বলে টর্চ ধরে রাখতে। বাট বাচ্চাটির কোনো পালস খুঁজে পাওয়া যায় না। ঠান্ডা হাত ধরে মনে হলো অনেক আগে বাচ্চাটি মারা গেছেন। ফরহাদ লক্ষ্য করলো বাচ্চাটি একটা ফুটফুটের কন্যা শিশু, খুব সুন্দর সেটা। দুঃখিত হৃদয়ে ফরহাদ শিশুটিকে রেখে গেটের সামনে যায় তার মাকে সংবাদটি দিতে। বাট গেটের সামনে টর্চ মেরে দেখে সেখানে কেউ নাই। এমনকি রাস্তা যতদূর আলো যায় কেউ নাই। ফরহাদ দপ্তরিকে
রাস্তায় পাঠায় খুঁজে দেখার জন্য। ফরহাদ বারান্দায় নিজে অপেক্ষা করে দেখছিল কেউ আসে নাকি। হঠাৎ ওয়ার্ড থেকে চিৎকার ভেসে আসে। ফরহাদ দৌড় দিয়ে টর্চ হাতে, তার সাথে চেয়ারম্যানের বড় ছেলেও আসে। চেয়ারম্যানের কেবিনের সামনে এসে ঘর ঘর ধরনের আওয়াজ শুনে থমকে যায়। ভেতরে ঢুকে এক অবিশ্বাস্য দৃশ্য দেখে দুইজনে একসাথে। চেয়ারম্যানের সারা শরীর খিঁচুনিতে কাঁপছেন, আর যেখানে অ্যাপেন্ডিসাইটিসের স্টিচ ছিল সেটা হা করে খোলা। টর্চের আলোয় দেখা গেল কি যেন একটা উপুর হয়ে আছে সেলাই মুখের উপর। আলো পড়তে সেটা ঝট করে তাকালো টর্চের দিকে। ফরহাদ যেটা দেখলো বস্তুটা আর কিছুই নয়, সে ছোট্ট শিশু কন্যাটি কুকুরের ভঙ্গিতে 4 হাত পায়ে বসে আছে, মুখে কিছু একটা নিয়ে কামড়ে ধরে আছে মুখে। সেটা ফরহাদ বুঝলো ওটা একটা লিভারের অংশ। হঠাৎ সে বাচ্চাটা ঘুরে পাশে একটা খোলা জানলা দিয়ে লাফ দিয়ে বাইরে চলে গেল। চেয়ারম্যানের বড় ছেলে ততক্ষণে অজ্ঞান হয়ে পড়ে গেল। ফরহাদেরও আতঙ্কে জ্ঞান হারাবার অবস্থা, বাট কর্তব্যের সচেতনতায় সে এগিয়ে গেল। শরীর থেকে ব্লিডিং ঝরছে। ফরহাদ বুঝলো না যে বডির সামনের দিকের স্টিচ দিয়ে কিভাবে সম্ভব শরীরের সম্পূর্ণ পিছন দিকে লিভার টেনে আনা। ডাকাডাকি করলো বাকি স্টাফদের সাহায্যের জন্য, কিন্তু জাগলো না কেউই। 5 মিনিট পর চেয়ারম্যান মারা যায়। পরদিন সকালে চেয়ারম্যানের আত্মীয় এসে লাশ নিয়ে যায়। বড় ছেলে প্রত্যক্ষদর্শী হিসেবে ছিল ঘটনায়, এর জন্য তার কোনো ঝামেলা হয়নি। শুধু রিপোর্ট লেখার সময় ফরহাদ বুঝলো না কি লিখবে। অতি প্রাকৃতিক ঘটনাজনিত মৃত্যু নাকি সার্জারিক্যাল ইনফেকশন জনিত সায়েন্টিফিক কারণ। পরে ফরহাদ স্টাফের কাছে জানতে পারে এই চেয়ারম্যানের 3 জন স্ত্রী ছিল। প্রথম স্ত্রী কোনো সন্তান না হওয়া চেয়ারম্যান দ্বিতীয় বিবাহ করে, সেই পক্ষে তার একটি কন্যা সন্তান হয়। বাট চেয়ারম্যান চেয়েছিল পুত্র সন্তানের, তাই ক্ষোভে মাতাল অবস্থায় সেই রাতেই তার স্ত্রী এবং কন্যা সন্তানকে হত্যা করে এবং সবার অজান্তে সে লাশ দুটো দাফনও করে। এলাকার কেউই তার বিরুদ্ধে কোনো উচ্চারণ করতে পারেনি, তার বিরুদ্ধে কিছু